আচ্ছা, করব সেটা হলো সাউন্ডে মনে হয় বেশ প্রবলেম হবে না? উপর দিয়ে সাউন্ড আসতেছে। আচ্ছা, একটু কষ্ট করে শুনি। তো আমরা যেটা করব, ফার্স্ট আমাদের চিন্তা ভাবনা থাকবে হলো আমাদের কাজ শেখা। ঠিক আছে? তবু কেন আমরা কাজ শিখবো এটা আমরা প্রথমে একটা গোল সেট করি যে কোথায় কাজ করব, কোথায় কিভাবে কাজ শিখবো, আমরা কোথায় কি রকম কাজ সেগুলো শিখবো। তো যেটা করব, আমরা একটা ওয়েবসাইটে যাব, থিম ফরেস্ট নামে। এই নামটা কি কেউ শুনছেন? থিমফরেস্ট.নেট, এই নামটা কি কেউ শুনছেন? আচ্ছা, অনেকেই শুনছেন। তো এই মার্কেট প্লেসে আমাদের আমাদের টার্গেট হলো আপনাদের প্রত্যেকের মাধ্যমে একটা করে আইটেম অ্যাপ্রুভ করানো। আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা আইটেম তৈরি করা। আমার কোর্স মডিউলের মধ্যে যেটা আছে সেটা হলো যে প্রথম থেকে মানে আমি একটু শর্টে যদি বলি যে প্রথম থেকে 17 নম্বর ক্লাস পর্যন্ত, হ্যাঁ, প্রথম থেকে 17 নম্বর ক্লাস পর্যন্ত আপনাদেরকে শুধু শিখাবোই আমি। মানে প্রত্যেকটা ক্লাসে শেখাবো, মাঝখানে একটা শুধু পরীক্ষা নিব। মাঝখানে আমি কত নম্বর ক্লাসের মধ্যে পরীক্ষা সেটা, আচ্ছা, এই যে কোনো একটা ক্লাসে আমি হয়তো 7 নম্বরে একটা পরীক্ষা নেব। এই তো 7 নম্বর ক্লাসে আমি পিএইচডি টু এইচটিএমএল এর একটা নিব, মানে একটা ডিজাইন দিব আপনাদেরকে। প্রত্যেকজনে প্রত্যেকটা পিসিতে আপনারা 2 ঘন্টা সময় দিব। সেই 2 ঘন্টা সময়ের মধ্যে আপনাদের একটা পরীক্ষা দিতে হবে, মানে কতটুকু শিখছেন। হ্যাঁ, রেকর্ডিং এর মাধ্যমে প্রথমে আমি রেকর্ডিং এর মাধ্যমে পরীক্ষা নিব। তারপরে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আর পরীক্ষা। রেকর্ডিংটা এরকম ভাবে আপনাদেরকে করাবো যে আপনারা মানে যখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা শুরু করবেন তখন মনে করবেন এটাগুলো তো আমরা আগেই করে আসছি। মানে এরকম ভাবে আমি সিস্টেমটা করব। মানে যখন বুটস্ট্র্যাপ থেকে করাবো তখন আপনারা নিজে থেকেই বলবেন যে এগুলো তো আমরা আগের ক্লাসগুলোতেই করছি, জাস্ট এখানে ক্লাসগুলো ইউজ করা লাগতেছে। কিন্তু এখন যদি আমরা মানে রেকর্ডিংটা না শিখি তাহলে ফ্রেমওয়ার্ক বুঝতে সমস্যা হবে, ফ্রেমওয়ার্কের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব। এমনও কিছু ডিজাইন আছে যেগুলো ফ্রেমওয়ার্ক মাধ্যমে করা যায় না, নিজস্বভাবে কাস্টমাইজ করে করে নিতে হয়। মানে নিজের কোডিং অনুসারে করতে হয়। দেখা গেছে আপনি গ্রিড আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা গ্রিড থাকে এরকম, মনে করেন এরকম ওয়েবসাইটে গ্রিড থাকে 12টা গ্রিড টোটাল। এই দেখেন, কিছু কিছু ডিজাইন আছে যেগুলা গ্রিডের বাহিরে, যেগুলা বুটস্ট্র্যাপের ডিজাইনের সাথে মিল নেই। তো তখন আপনারা কি করবেন? তখন তো অবশ্যই নিজে থেকে কোড করতে হবে, নাকি ডিজাইনটাকে নষ্ট করে আপনি আপনার মতন করে করবেন? অবশ্যই ডিজাইনটা ঠিক রেখে তারপর আমার কাজটা করতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট হলো কোনো ফ্রেমওয়ার্ক ছাড়াই আমরা একটা পিএইচডি থেকে এচটিএমএল করব। পিএইচডি থেকে এচটিএমএল করে দেন আপনাদেরকে যেটা করব যে এই একটা পিএইচডি দিব, সিম্পল পিএইচডি যেগুলার আপনাদের দেখানো হয়েছে এইগুলোর মধ্যে একটা পিএইচডি দিব। জাস্ট আপনারা এখানে বসে আমাকে দেখাবেন যে কতটুকু কাজ হয়েছে, বা 2টা বা 3টা সেকশন দিব যে এই সেকশনগুলো করে দেখান। ঠিক আছে? তো এটার উপর বেস করে আমি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে যাব। এখন আপনারা মনে করেন পারলেন না, মানে ম্যাক্সিমামই পারলেন না, তার মানে আমার আরেকটা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ছাড়া আমার আরেকটা পিএইচডি করানো লাগবে। কারণ আপনারা যদি নাই জানেন, মানে আমি একদম মুখস্থর মধ্যে যদি চলে যাই সরাসরি, তাহলে তো আপনারা মানে বেসিক নলেজটা যদি না হয় তাহলে তো কঠিন জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমি বেসিকটা ক্লিয়ার করে দেন আমি মানে বেসিক সিএসএস এর বিষয় আছে, পজিশনিং এর বিষয় আছে, আর অনেক বিষয় আছে যেগুলো এখন আপনাদেরকে বললে হয়তো বা বুঝতে পারবেন না, কিন্তু আমি যখন লাইভ কাজ করাবো তখন বুঝবেন। তো প্রথমে আমি বলি যে এই মার্কেট প্লেসে আমরা কাজ করব। এই মার্কেট প্লেসের মধ্যে যে আমরা কাজ করব প্রত্যেকের আলাদা আলাদা করে অ্যাকাউন্ট থাকবে। এখন যেটা হয় যে আপনাদের যদি রেগুলার ক্লাস না করেন তাহলে কিন্তু এই কোর্সটা করতেও সমস্যা হয়ে যাবে। রেগুলার ক্লাস করাটা ম্যান্ডেটরি। এই রেগুলার ক্লাসটা ম্যান্ডেটরি কেন? কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইন্টিগ্রেটেড থাকবে। যখন আমি কোর্সটা করাবো তখন বুঝতে পারবেন। আর এইখানে আমরা কেন কাজটা করব, এখানে হলো আপনি সেলফ ডিপেন্ডেন্ট। আপনি আপনার মতন করে কাজ করবেন, আপনি কোনো প্রেশারাইজ থাকবে না। আপনি ইচ্ছা করলে মাসে $10,000 ইনকাম করতে পারেন, আবার ইচ্ছা করলে মাসে $10 ইনকাম করতে পারেন। মানে আপনার উপর ডিপেন্ড করবে এখানে ইনকাম কতটা করবেন। আপনি আপনি যেরকম পরিশ্রম করবেন সেরকম আপনি ইনকাম করতে পারবেন। আমি যদি এখানে যাই, দেখেন যে এইচটিএমএল ক্যাটাগরি, দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, মানে ওয়েবের যত ক্যাটাগরি আছে, যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস গুলো হলো ডাইনামিক সাইট, এগুলা আরো অনেকগুলা ওয়েবসাইট আছে, মানে সিএমএস দেখেন, জুমলা, এগুলা পরে আলোচনা করব। আমরা যেটা করব হলো এইচটিএমএল ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজ করব। তো এইচটিএমএল এর মধ্যে যদি আমি এখানে ক্রিয়েটিভ একটা ক্যাটাগরি আছে, ক্রিয়েটিভ ডিজাইন, এখানে যদি আমি যাই তাহলে দেখতে পাবেন যে কিছু ডিজাইন এখানে আছে, মানে অ্যাপ্রুভ আছে, যেগুলো দেখেন যে সেল সংখ্যা, এর নাম, এবং এখানে দেখেন ওয়ান সেল, এটা হয়তো আজকে অ্যাপ্রুভ হয়েছে। দেখেন এইখানে দেখেন যে 2টা সেল আছে, এখানে একটা সেল, এখানে নতুন হয়তো আজকেই অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, তো আপনি যদি এখানে যান, এইখানে গিয়ে যদি দেখেন বেস্ট সেলার ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন, দেখেন 7,230টা সেল, হয়তো বা এটা 1 বছরে বা 2 বছরে সেল হয়েছে। কিন্তু আপনি যদি এটা গুণ দিয়ে দেখেন যে এত ইন্টু এত, তাহলে কত ডলার হবে একটু হিসাব করে দেখবেন।
ঠিক আছে? তো এইটা এখন আমাদের এখানে যদি যেতে চাই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো কাজ শেখা। কারণ কাজ না শিখে কিন্তু আমরা এখানে কোনো আইটেম সাবমিট করতে পারবো না। আর এটা হলো প্রফেশনালদের সাইট, মানে যারা প্রফেশনাল কোডার তারা কিন্তু এখানে করে মানে কাজ করে। দেখেন এই সাইটটা আমার বেশ ভালো লাগে। এই সাইটে দেখেন 6281টা সেল, তাহলে এটা হিউজ পরিমাণ সেল না? এটা যদি চিন্তা করে দেখেন তাহলে এরকম। তাহলে আমরা এই মার্কেট প্লেসে আমাদের কাজ করবো, আর এটা হলো আমার নিজস্ব প্রোফাইল মানে পার্সোনাল প্রোফাইল। যদি আমি দেখাই, এখানে আপাতত কোনো আইটেম নেই, আমি এটা আইটেম গুলা হিডেন করে রাখছি। মানে দেখেন এই যে সাপোর্ট চাইছে সে, এখন আমি আমার সময় দিতে পারতেছি না, পড়াশোনা প্লাস জবে ছিলাম, এই জন্য আমি সময় দিতে পারি নাই। এদের দেখেন যে সাপোর্ট চাইছে 1 মাস অ্যাপ্রুভ আছে, তাই তো? ওয়ার্ডপ্রেসে অ্যাপ্রুভ আছে, ওয়ার্ডপ্রেস হলো আমার ক্লায়েন্ট করছে, আর এইচটিএমএল গুলো আমি করছি। মানে আমি আমার ক্লায়েন্ট আছে বিদেশে, ইউএসএ তে ক্লায়েন্ট আছে, তার সাথে আমি কাজ করি। আমি ডিজাইন করি, মানে এইচটিএমএল ডিজাইন করি আমার নিজে থেকেই। এখানে কোনো পিএইচডি ডিজাইন লাগবে না, মানে কোনো স্ট্রাকচার ছাড়াই আমি ডিজাইন করতে পারি, আমার এক্সপিরিয়েন্স থেকে এটা চলে আসছে অটোমেটিক। এরকম হয় আপনারা যখন এখন করবেন আপনাদেরকে ডিজাইন দেওয়া হবে, তারপর আপনারা কোডিং করবেন। কিন্তু আমি যেটা করি যে আমি নিজে থেকেই ডিজাইন করতে পারি। এখন আমি যেটা করতে পারতেছি এটা এখন আপনারা করতে পারবেন না, কারণ আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা এখন আসে নাই। আপনারা যখন 3-4 বছর বা 1 বছর 2 বছর হয়ে যাবে তখন আপনারা নিজে থেকেই অটোমেটিক করে ফেলতে পারবেন এগুলা, হ্যাঁ? তো এখানে দেখেন যে হিডেন আইটেমে যদি যান তাহলে দেখতে পাবেন আমি আইটেমগুলা হিডেন করে রাখছি, যেন আমার এই আইটেমগুলা কেউ না দেখে। মানে কিনলে এখন সাপোর্ট চাইবে, যেমন তোমার এই টেমপ্লেটের মধ্যে কিভাবে ম্যাপের আইকন চেঞ্জ করা যাবে, এখানে কিভাবে লোগো চেঞ্জ করা যাবে, বিভিন্ন ধরনের সাপোর্ট চাই। যেই সাপোর্টটা আমি দেওয়ার সময় পাচ্ছি না, যদিও আমি এখন মানে রিসাবমিট করে রাখছি, মানে 2-1 দিনের মধ্যেই হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে রিসাবমিট করে রাখছি, এই যে সমস্ত আইটেম। আমি আবার থিম পুরুষকে বলছি যে আমার আইটেমটা এখন তোমরা এনাবল করে দাও, এখন আমি এটার সাপোর্ট বা এটার কাজ করতে পারবো, এখন সময় হবে আমার। দেখেন আমার টোটাল সেল হলো 371। আর আমি যদি এখানে আমার আর্নিংটা আপনাদেরকে দেখাই, এখানে সমস্ত কিছু এখানে দেখা যাবে। যদি আপনারা দেখতে পাবেন না, প্রোফাইলে লগ ইন থাকলে হবে। এই মান্থে আমি 13 তারিখে আমি আইটেমগুলো ডিসেবল করছি। 13 তারিখ পর্যন্ত আমি আমি মানে 2 মাস পূর্বে আমি এই প্রোফাইলে কাজ করতাম, মানে কারণ আমি জব করার পাশাপাশি এটা করা আমার পক্ষে খুব চাপ ছিল। এখন আমি বুঝতেছি না, আমি এখন নিজে নিজে কাজ করব, কারণ আমি জবে যদি যাই তাহলে আমার ফিক্সড স্যালারিতে কাজ করতে হবে। আর আমি যদি এখন আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে এটা আমার জবে আমাকে দিতে পারে নাই, মানে আমার কোয়ালিটি অনুযায়ী আমাকে প্রোভাইড করতে পারে নাই, এই জন্য আমি জবটা লিভ করছি। তো এখানে আমার এত ডলার অলরেডি আছে। তো এইটার বাইরেও ক্লায়েন্টের সাথে যে আমার প্রোফাইল ওগুলোতে আরো আছে। আর এখানে দেখেন টোটাল আর্নিং হলো আমার এটা, এটা হলো আপনার লাস্ট 7 মান্থের ইনকাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এখন মানে কাজ শুরু করে দিই যে কিভাবে আমরা কাজগুলো করব। এখন এই ডেসক্রিপশন দিয়ে মানে বিষয়টা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় কিভাবে কাজ করব? আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা একটা ফোল্ডার করি প্রথমে, এটা আচ্ছা ড্রপ বক্সে না, হ্যাঁ ড্রপ বক্সে করতে পারি। আচ্ছা, ড্রপ বক্সে একটা দিতে পারি এক্সটেন্ড। আচ্ছা, এখানে আমাদের সমস্ত প্রজেক্টগুলো রাখবো, আপনাদেরকে পেন ড্রাইভ দিয়ে দিব, কেমন? সোর্স ফাইলটা দিব না, আমি ভিডিওটা দিব শুধু। যদি সোর্স ফাইল দিই তাহলে যেটা হবে যে আপনাদের মানে কোনো জিনিসের প্রবলেম হলে আপনারা ভিডিও দেখতে চাইবেন না, আপনারা সোর্স ফাইলটা কপি করতে চাইবেন। ঠিক আছে, সোর্স ফাইলটা দিব না আপাতত, আমি জাস্ট ভিডিওটা দিব যেন আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন। সোর্স ফাইলটা যখন আপনি একদমই প্রবলেমে পড়তেছেন বা পড়তেছেন তখন দেওয়া যেতে পারে, কিন্তু সোর্স ফাইলটার উপর ডিপেন্ডেন্ট আমি বলবো যে হয়েন না। ভিডিও দেখে করার চেষ্টা করবেন, যখন না পারবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন। এরপরে যদি আপনার লাগে তখন আমি সোর্স ফাইলটা প্রয়োজনে দিব, কেমন? ওকে। আচ্ছা, তো এখন একটা HTML টেমপ্লেট মানে কি, একটা ফ্রন্ট এন্ড ডিজাইন বা ওয়েব ডিজাইন মানে কি, এটা আমাদেরকে প্রথম জানতে হবে। ডিজাইনটা মানে হলো একটা মানে যে কোনো একটা আমি আমি যদি এই রুমের ডিজাইনটা বলি, এই রুমের একটা ডিজাইন আছে, মনিটরের একটা ডিজাইন আছে, একটা ল্যাপটপের একটা ডিজাইন আছে, তাই না? এটা হলো বাহিরের ডিজাইন। আর ব্যাকএন্ড মানে হলো এইটার মধ্যে কি ফাংশনালিটি থাকবে, কি হবে, সেগুলো হলো অন্যান্য ফ্রেমওয়ার্কের কাজ। মানে আমাদের ফ্রন্ট এন্ডের সাথে এটা ইন্টিগ্রেশন নেই, ঠিক আছে? তো আমরা যদি এখন যেটা শিখবো সেটা হলো আমাদের কি, ডিজাইন শিখবো আমরা। প্রথমে আমাদের ডিজাইন শিখতে হবে, দেন আমাদের ব্যাকএন্ড শিখতে হবে। এখন আপনারা এইখানেই শিখতে পারেন অথবা যে কোনো জায়গায় করতে পারেন, এখানে হয়তো বা ওয়ার্ডপ্রেস এর কাজ শেখায়, কিন্তু আপনাদের যেটা করতে হবে প্রথমে ফ্রন্ট এন্ড, মানে এখন যেটা শিখতেছেন এটা ভালো করে শিখতে হবে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা এটা না শিখে ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে যায়, তখন তারা HTML এর ডিজাইন না করতে পেরে তখন আবার এটাতে ফেরত আসে, তখন তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, এটার জন্য কিছু স্ট্রাকচার আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের। HTML টা আমি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি,
তাহলে এখানে কিছু স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজগুলা করতে হবে। সেই মানে কোডগুলা, সেই ট্যাগগুলা আমাদের জানতে হবে। আর এই ট্যাগগুলা কোথায় থেকে আপনারা আরো ভালো জানতে পারবেন, আমি এখন মনে করেন HTML এর 5000 ট্যাগ আছে, আমি এক্সাম্পল বলতেছি। এই 5000 ট্যাগ যদি আপনাদেরকে এখন আমি দেখানো শুরু করি, তাহলে আমার মনে হয় 20টা ক্লাস লাগবে শুধুমাত্র মানে ট্যাগ গুলাই দেখাতে, তাই না? এখন আমি এমন এমন ট্যাগ গুলা দেখাবো যেগুলো আমাদের সর্বসময় আমাদের কাজে লাগবে, মানে সব সময় আমাদের কাজে লাগবে, সব ট্যাগ গুলো আমাদের কাজে লাগে না। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করব যে একটা প্রজেক্ট স্টার্ট করব। যে কোনো নামে একটি প্রজেক্ট স্টার্ট করতে পারি, মনে করেন test.html। আচ্ছা, এইটার মানে কি জানেন? যে এইটা, সরি, এটার মানে কি যে ডট এচটিএমএল, এটাকে কি বলে? ডটের পরে যে নামটা দেই, এটাকে কি বলে? আপনারা কি মানে বেসিক কম্পিউটার চালানো সম্বন্ধে তো আপনারা ভালো জানেন, তাই না? এক্সটেনশন, রাইট। এই এক্সটেনশনটা কিন্তু মানে সবার পিসিতে উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু প্রথমে শো থাকে না, হ্যাঁ? তো যেটা করতে হবে, এই ভিউতে গিয়ে যদি উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 ইউজ করেন, তাহলে কিন্তু এই যে এক্সটেনশনটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেখেন টেস্ট ডট নাই, কিন্তু এখন এক্সটেনশনটা বুঝতে পারতেছেন না। এখন এটা কোন সময় বেশি দরকার হয়? যে আপনি একটা ইমেজ ইউজ করতেছেন, ইমেজেরও কিন্তু একটা ফরম্যাট থাকে, তাই না? জেপিজি, পিএনজি, গিফ, এরকম একটা এক্সটেনশন থাকে। এখন আপনি মনে করেন অনুমানে দিয়ে দিলেন ডট জেপিজি, কোডের মধ্যে লিখে দিলেন, তখন আবার এটা অরিজিনাল আছে হলো পিএনজি, তখন কিন্তু ইমেজটা পাবে না। ঠিক আছে? এই জন্য আমাদের এক্সটেনশন যেটা, সেটা কিন্তু আমাদের অন করে রাখতে হবে, কেমন? ওকে, এটা ফার্স্ট। এখানে আমাদের এইটার মানে কি ইন্ডেক্স। একটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা মানে এই ফোল্ডারটাকে যদি আমরা ভিজিট করি মানে কোনো কারণে, তাহলে কিন্তু সরাসরি চলে আসবে। কিন্তু এখানে যদি আমাদের test.html থাকে, তাহলে এটাকে সরাসরি আমাদের রান করতে হবে। দেখেন এখানে কোনো কিছু আছে এখন? নেই। এখানে কি আছে? ফাইল। আচ্ছা, আজানটা, হ্যাঁ, যে ফাইলে রাখা আছে সেই ফাইলটা এখানে শো করতেছে। তো এখানে কিভাবে কি হবে, যারা বেসিক জানেন তারা হয়তো বা জানেন, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে যাচ্ছি। যেহেতু এটা ফার্স্ট ক্লাস, এখানে একটু বেশি বেসিক নিয়ে আলোচনা করব, যেন আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিছু কোড করব। এখানে এটাকে আমরা test.html নামে লিখবো না, এটাকে দিব index.html। এটা হলো ইন্ডেক্স, মানে হলো হোম পেজ, মানে একটা প্রোডাক্টের মানে একটা ওয়েবসাইটের হোম পেজের নামটাকে বলা হলো কি ইন্ডেক্স। আর HTML টা হলো ফরম্যাট, যেহেতু আমরা HTML ফ্রেমওয়ার্কে কাজ করব, HTML ল্যাঙ্গুয়েজে কাজ করব, সেহেতু এটা কি করব, HTML দিতে হবে। ডট যে নামটাই দেন না কেন, আমরা যখন অ্যাবাউট নামে একটা পেজ করব। ও আচ্ছা, আজানটা শেষ হবে। আচ্ছা, ঠিক আছে, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হলো একটা ওয়েবসাইটের কি কি মানে বিষয় মেইন থাকে। একটা হলো ওয়েবসাইটের 3টা পার্ট থাকে। যদি আমি আপনাদেরকে বলি ওয়েবসাইটের কি কি পার্ট, সেটা হলো যে হেডার, মেইন কন্টেন্ট, আর হলো ফুটার। হেডারটা হলো কি, একটা ওয়েবসাইটের এরকম অংশ থাকে, আমি যদি এখানে স্ক্রিনশট দিয়ে দেখাই, যেটা হলো যে একটা ওয়েবসাইটের এই এই সফটওয়্যারটা কি, এটা কি আপনারা জানেন? এই সফটওয়্যারটা সম্বন্ধে ধারণা আছে? এই সফটওয়্যারটা সম্বন্ধে আপনাদেরকে বলতে হবে, মানে কিছু কিছু টুলস আছে যে আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন, সেই টুলস গুলা কি সেগুলো আমি মানে এটার মধ্যেই ক্লাসের মধ্যেই আমি মানে যখন যেটা ইউজ করা লাগবে সেটা তখনই আমি বলে দিব যে এই টুলসটা আপনাদের লাগবে, বা এই সফটওয়্যারটা আমি আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? ওকে, বা লিংক দিয়ে দিব। এখানে হলো মনে করেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যদি আমি এইটাকে একটা মার্ক করি, তাহলে কিন্তু এটার 3টা পার্ট থাকবে। এটা হলো হেডার, হেডারের মধ্যে কি থাকে, হেডার মানে কি, মানে মাথার একটা অংশ, তাই না? আচ্ছা, দেন এটা কি, এটা হলো বডি। এটার মধ্যে থাকবে আমাদের এখানে মনে করেন ইমেজ থাকলো, এখানে ধরেন কন্টেন্ট থাকলো, হ্যাঁ, এখানে কন্টেন্ট, এখানে কিছু একটা বাটন থাকলো। দেন এখানে হলো ফুটার, এটা অমুক কোম্পানি, এটার কপিরাইট এত, এটার মধ্যে এত, এটার মধ্যে ফোন নাম্বার এত। মানে এটা হলো আমাদের এখানে হলো মূল ডিজাইন থাকবে, এখানে হলো আমাদের অফিসের ঠিকানা থাকবে বা ওয়েবসাইটের ঠিকানা থাকবে, বিভিন্ন ইনফরমেশন থাকবে। আর এখানে আমাদের থাকবে কি লোগো, এখানে মেনু। এটাই তো একটা ওয়েবসাইট আমরা যেটা জানি, তাই না? এটা হলো মেইন পয়েন্ট। এখন একটা ওয়েবসাইটে তো একটা পেজই শুধুমাত্র থাকে না, তাই না? এখানে থাকে অ্যাবাউট পেজ, এখানে থাকতে পারে কন্টাক্ট পেজ, সার্ভিস পেজ, অনেক ধরনের পেজ থাকে। তো ওই পেজটা হলো পরে, এখন আমরা শিখবো হলো মানে কিভাবে কাজগুলা করে। আগে ট্যাগ গুলো আমাদের শিখতে হবে। তো আমি যদি ওয়েবসাইটটা দেখাই, দেখেন এই দেখেন এখানে মেনু, এখানে দেখেন মেনু, দেখছেন একটার পরে এই যে মেনু আসে। তো এইটা তো আমরা এখন দেখতেছি, কিন্তু এগুলো আমাদের শিখতে হবে না? তো এগুলো শেখার আগে আমাদের বেসিক ট্যাগ গুলো শিখতে হবে, যে এই মেনুটা কিভাবে আসতেছে, মেনুটা এই মেনুটা কিভাবে লিখতে হবে, এই মেনুটা কার মধ্যে লিখতে হবে, আসলে এই টেক্সটটা এত বড় কেন, এই টেক্সটটা এত ছোট কেন। এখানে এই যে হাত, এখানে দেখেন এইখানে টেক্সট নিলে কি আমার এখানে যদি দেখেন যে এখানে টেক্সট, এখানে যদি আমি মাউসটা নিতেছি, দেখেন যে কার্সর হয়ে আছে, তাই না? মানে এখানে হাত নাই, একটু খেয়াল করে দেখেন যে আমি যদি এখানে নেই, দেখেন এটা হাতের মধ্যে হয়ে আছে।
এটার মানে কি, এটা হলো লিংক, যেখানে ক্লিক করলে যে কোনো একটা পেজে যাবে, তাই না? এটা হলো লিংক। আর হলো কি যে আমার এই টেক্সটের মধ্যে দেখেন এটাকে কোনো ক্লিক করলে কোনো পেজে যাচ্ছে, যাচ্ছে না। সুতরাং এটা আমাদের বুঝতে হবে কোনটা লিংক, এবং এই লিংকটা তো আমি এখন বললাম, এই লিংকটা কিভাবে করতে হবে এইগুলাই আমি এখন করব। এখন আমি যদি আরেকটা পেজে যাই, এলিমেন্টস থেকে, পেজেস থেকে, যখন আমি এসে আমি আপনাদেরকে কোডিং করা শিখিয়ে দিলাম, আসলে এটা কেন ইউজ করা হচ্ছে এটাই যদি আপনারা না জানেন তাহলে বিষয়গুলো কিভাবে বুঝবেন? আচ্ছা, এখানে আসি, কন্টাক্ট পেজের মধ্যে আসি। দেখেন এখানে একটা ফিল্ড আছে, তাই না? নেম, ফোন, এটা কি বলে? কন্টাক্ট ফর্ম। যে কোনো একটা ওয়েবসাইটে, যে কোনো একটা ইতে যদি আপনি যেমন একটা জিমেইলে যদি অ্যাকাউন্ট করতে চান, একটা কন্টাক্ট ফর্মে একটা কিন্তু ইনফরমেশন দিয়ে একটা মেইল অ্যাকাউন্ট করতে হয়। তো এইখানেও কিন্তু তারা বলছে যে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে হলে এখানে তোমার ফোন নাম্বার, নেম, এগুলা সবকিছু দিয়ে তোমার এটা করতে হবে। এগুলা কিভাবে, এখানে ক্লিক করলে কিভাবে মেইল যাবে, আপনার মেইলে কিভাবে মেইল যাবে এটাও শেখানো হবে। এটা কখন? এটা একদম লাস্টের দিকে, এটা অনেক অ্যাডভান্সের দিকে যখন আসবো তখন। তো এখানে আমি একটা নাম লিখতেছি, আমার নাম লিখতেছি সেলিম রানা। তো দেখেন এখানে কিন্তু এটা শো করতেছে, তাই না? এখানে যদি আমি লিখি আমার নাম্বার, লিখি তাহলে নাম্বারটা চলে আসবে। আবার এখানে যদি আমার ইমেল লিখি তাহলে কিন্তু ইমেলটা ইজিলি চলে আসবে। এখানে আমি যেটা সিলেক্ট করবো সেটাই চলে আসতেছে। এখানে হলো আমার মেসেজটা লিখতে হবে। তো এইটা দেখেন অনেক বড় করে দেওয়া আছে। এখন এইটাকে একভাবে লিখতে হবে, এইটাকে একভাবে লিখতে হবে। এখন এইটাতে কিভাবে লিখবো এটা আমরা এখন শিখবো। আবার এখানে যাই হলো এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আমি যদি যাই টাইপোগ্রাফি, দেখেন তো এই পাশে টাইপোগ্রাফি কোথায় আছে? এটা মেনু আছে টাইপোগ্রাফি নামে। তারা কি দেয় না এখানে? সোশ্যাল প্রাইজিং, ভিডিও, প্রসেস, নেই, টাইপোগ্রাফি পেজটা দেয় নাই। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এখন ইমেজ গ্যালারিতে গেলাম। আচ্ছা, দেখেন এখানে কিছু গ্যালারি আছে, এখানে দেখেন হোভার করার পর দেখেন একটা কালার চলে আসতেছে, তাই না? মানে বেসিক আইডিয়া দিতেছি যে এখানে আমরা কি কি শিখবো, কি কিভাবে কি করব। দেখেন একটা হোভার করার পর ইমেজটা হালকা জুম হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? এটা একটা সিএসএস এর মাধ্যমে। এটা হলো ডিজাইনের বিষয়, মানে এটাকে কিভাবে কি করব না করব এটা হলো ডিজাইনের বিষয়, মানে হলো কিভাবে কোড লিখলে সিএসএস টা কি। আমি তখন এইচটিএমএল কোডটা লেখা শেখাবো যে এইচটিএমএল ট্যাগের মধ্যে কিভাবে কয় ট্যাগ লিখতে হবে, এবং এই ট্যাগটাকে তো স্টাইল করতে হবে। স্টাইলটা হলো সিএসএস। সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট, মানে এই টোটাল ওয়েবসাইট থেকে যে আমি একটা কালার দিব, ওই যেখানে দেখেন হোভার করার পর, মানে এটাকে বলে হোভার। হোভার করার পর দেখেন একটা কালো কালার একটা ওভারলে চলে আসতেছে, তাই না? এখানে একটা আইকন আসতেছে। তো এই বিষয়গুলো হবে আমাদের সিএসএস এর কাজ। তো এইগুলা দেখে মানে অনেক ভালো লাগতেছে না যে একটা ইমেজ হঠাৎ করে ঝুম হইতেছে, বা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে ইমেজটা বড় হচ্ছে। তো এটা কিভাবে হবে, তো এই বিষয়গুলো আমি দেখাবো। আচ্ছা, এখন আমি মানে এই ডেসক্রিপশনটা বোঝানো হয়ে গেছে। এখন আমি যেটা করব যে ট্যাগ কিভাবে ইউজ করতে হয় সেই ট্যাগ গুলো আমরা ইউজ করি, আমরা সব কেটে দিই। আচ্ছা, এখানে আমরা শুরু করি। তো এখন এখানে আমাদের একটা ছিল যে, আপনারা যদি এখানে দেখেন আমি এইটা ওপেন করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আমি আজকে কি কি শেখাবো আপনাদেরকে। আচ্ছা, দেখেন ক্লাস 1 এর মধ্যে ইন্ট্রোডাকশন, মানে এইচটিএমএল বা একটা ওয়েবসাইট কি এটা সম্বন্ধে তো ধারণা হয়েছে আপনাদের, তাই না? আচ্ছা, ওয়েবসাইট টেমপ্লেট কি, মানে আমি এখন যেই টেমপ্লেটটা দেখালাম, মানে এখানে কি কি ধরনের কাজ হবে এটা বিষয়টা বলা হলো। এইচটিএমএলটা কি এটা দেখালো। এখন আমরা দেখি এডিটর। আসলে এডিটর কিন্তু অনেক ধরনের এডিটর দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। কারণ আপনার কাছে চোখে যেটা ভালো লাগবে সেটাই। আপনার নোটপ্যাড প্লাস প্লাস আছে, উইন্ডোজের কিন্তু একটা ডিফল্ট, দেখছেন এখানে, এখানেও কিন্তু আমরা ইচ্ছা করলে কোডিং করতে পারি, কিন্তু এখানে একটা কোডিং করলে কি প্রবলেম হতে পারে? এখানে অনেক, এখানে অনেক হযবরল, মনে করেন আমি এটা লিখলাম। এখন এটা আসলে এখন তো আমাদের এটা 2 লাইনের কোড লিখলাম। তো এটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছি, যখন আমাদের হাজার হাজার লাইনের কোড হবে তখন এটা আসলে শেষ হলো কিনা বা শুরুটা শেষ হলো কিনা বা বোঝা যাবে, বোঝা যাওয়ার কোনো অপশন নেই। কিন্তু এই বিষয়টাকে যদি আমি এখন এটা কেটে দিই, লাগবে না। এই বিষয়টাকে যদি আমি এখন এই এডিটরের মাধ্যমে ওপেন করি, সরি আমি পিএইচপি এর ফর্মটা লিখে ফেলছি, এইচটিএমএল, এইচটিএমএল। দেখেন এটা কিন্তু আমি শুরু এবং শেষ, মনে করেন এটা আমার অনেক লাইন নিচে, এখানে মাঝখানে আরো অনেক কোড লিখতে হবে, মানে এটার ভিতরে আমাদের সমস্ত কোডগুলো লিখতে হবে। এখন আমার এটা সন্দেহ দূর করার জন্য আমি দেখবো যে আসলে এটার শুরু এবং শেষ কোডটা ঠিক আছে কিনা। তো এটার মাধ্যমে আমি ইজিলি বুঝতে পারতেছি, দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এটা শুরু এবং শেষ আছে কিনা। তো
তো অন্যান্য এডিটরের মাধ্যমে যদি আমি করি তাহলে এটা কিন্তু বুঝতে পারতেছি না, বা উইন্ডোজের ডিফল্ট এডিটর দিয়ে যদি কাজ করি, তাহলে আমি রেফার করবো আপনাদেরকে আপাতত নোটপ্যাড দিয়েই শুরু করার জন্য। আমি সবসময় যারা নতুন কাজ শিখে তাদেরকে বলি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করার জন্য। তো এটা আমরা কোথায় থেকে পাবো? আপনারা তো কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস লিখে আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন যে প্রথমেই এটা চলে আসবে। এখান থেকে সবার আপডেট যে ভার্সন, এই যে এটা, এখান থেকে এটা, অথবা এখানে ডিরেক্ট এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে ইনস্টল করবেন তাহলেই হয়ে যাবে। দেন আপনারা এখানে রাইট ক্লিক করবেন, এইভাবে একটা নোটপ্যাড এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, এটাতে ওপেন করবেন, তাহলে আমাদের এটাতে কাজ শুরু হয়ে যাবে। এখন আমি কাজে চলে আসি। তাহলে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে মোটামুটি ক্লিয়ার তো, তাই না? ওকে, নোটপ্যাড প্লাস প্লাস। এখন আমরা যেটা করব যে HTML ট্যাগ গুলা ইউজ করব। আমাদের HTML এর মেইন ট্যাগ কি জানেন? সেটা হলো HTML। এটার ভিতরেই আমাদের সমস্ত কোডগুলা কি লিখতে হবে। এখন যেটা প্রশ্ন, ট্যাগ গুলা কিন্তু দুই প্রকার। ট্যাগ গুলা হলো দুই প্রকার, একটা হলো সিঙ্গেল ট্যাগ আর একটা হলো ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের ভিতরে কোনো এলিমেন্ট লেখা যাবে না, এটা শুধুমাত্র একবারই কাজ করবে, এটার ভিতরে আমি কোনো ফর্ম, কোনো টেক্সট, কোনো কিছু লিখতে পারবো না। আর ডাবল ট্যাগের ভিতরে আমি যে কোনো কিছু আমি লিখে কাজ করতে পারবো। এখন এটাই যদি আমি মনে করেন আমি ব্রাউজারে প্রিন্ট করি, সরি এই নামে তো আমাদের নেই, আমাদের এখন নাম কি, index.html। এখান থেকে আপনি লঞ্চ ইন ফায়ারফক্স বা যে কোনো আপনি ব্রাউজার ওপেন করতে পারবেন, রান, এখানে গিয়ে যে কোনো এতে ওপেন করতে পারেন, অথবা আপনি এখানে ডিরেক্ট ক্লিক করলেও ওপেন হবে। এখন দেখেন এখানে এটা চলে আসলো, তাই না? এখন আমরা যেটা করব সেটা হলো যে এইখানের মধ্যে আরো কি কি এলিমেন্ট চলে আসে। HTML টা হলো ডাবল ট্যাগ, এখন এটার ভিতরে আমাদের সমস্ত কোডগুলো আসবে। HTML এর একটা ওয়েবসাইটে কি কি শো হবে, কি কি হবে, এটা শো হবে। HTML এর পরে হলো আমাদের কি, হেড। এই হেডের ভিতরে আমাদের, হ্যাঁ সবকিছু, এটার এটার হেডের ভিতরে আসবে না, হ্যাঁ বডিটা আসবে হলো এখানে। এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার, এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এখন এইটার ভিতরে আসবে হলো, এটা আমি একটু বেশি স্পেস দিয়ে ফেলছি। এই বডির ভিতরে আমাদের সমস্ত কন্টেন্ট গুলা লিখতে হবে। এখন প্রশ্ন হলো যে হেড কি? হেড হলো আপনার মনে করেন এই যে দেখেন এইখানে যে একটা টাইটেল শো করতেছে, আপনার কোনো যদি আমি বলি যে আপনার আরো কি কি আছে, CSS লিঙ্কিং করানো, এরপরে আপনার JS লিঙ্কিং করানো, বা যে কোনো কিছু যে আপনি এখানে কোনো লিঙ্ক করাতে চান, মানে CSS ডিজাইনটা যে আমরা করব এটাও দেখাবো। এখানে আমি আপাতত টাইটেল লিখলাম, দেখেন তো যদি আমি এইভাবে দেখানো আপনাদের ঠিক হবে না, আপনাদেরকে আমি এইভাবে দেখাচ্ছি, ডিরেক্ট কোডিং করে দেখাচ্ছি। টাইটেল, এটা হলো ডাবল ট্যাগ। টাইটেলের কাজ কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি, স্ল্যাশ টাইটেল। এখন দেখেন তো এই জায়গার মধ্যে কোনো কিছু মানে কি শো করতেছে, যে ইউজার সেলিম রানা এত এত শো করতেছে। আমি চাচ্ছি এখানে আমার যে কন্টেন্টটা দিব, আমি যে আমার নাম দিব বা যে কোনো কিছু দিব আমার ওয়েবসাইটের নাম, সেটা এখানে শো করবে। তো এটা যদি আপনি শো করতে চান তাহলে কোথায় লিখতে হবে? এই টাইটেলের মধ্যে, যে দিস ইজ, হ্যাঁ টাইটেল। এখানে যদি আপনি এখন রিলোড করেন, দেখেন তো এই জায়গার মধ্যে এটা চলে আসছে, ঠিক আছে। টাইটেলের কাজ হলো এটা। টাইটেলটা কি সিঙ্গেল, এটাকে কি বলে, সিঙ্গেল ট্যাগ কোনটা ডাবল ট্যাগ কোনটা, এটা কিন্তু বুঝতে হবে। এটা হলো ডাবল ট্যাগ। এখন আমি যদি আরেকটা ট্যাগ লিখি, মানে যে কোনো ডাবল ট্যাগেরই কি শুরু এবং শেষ করতে হবে, যেটা শেষ হবে সেটা কি হবে, একটা ব্যাকস্ল্যাশ থাকতে হবে শুরুর আগে। কিরকম, মানে আমি তো মানে গ্রেটার দেন লেস দেন এর ভিতরে আপনি ট্যাগটা লিখবেন, তারপর যেটা শেষ করবেন সেটা হলো গ্রেটার দেন লেস দেন এর ভিতরে আপনি ডাবল স্ল্যাশ হবে শুধুমাত্র একটা ট্যাগের প্রথমে। মানে শুরু এবং শেষের বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এখানে S1 মানে কি, এস মানে কি হেডিং, হেডিং হেডিং। এখন হেডিং কিন্তু 6টা হেডিং ওয়েবসাইটের মধ্যে থাকে, মানে S1 থেকে S6, রাইট। এখন এই S1 থেকে S6 আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, একটু দেখেন খেয়াল করেন, আমি যদি এখানে এটাকে দিই, দেখেন অনেক বড় হাতে চলে আসছে, তাই না? এটা অনেক বড়, মানে বড় টেক্সট চলে আসছে, বোল্ড বড় আসছে। এখানে যদি আমি এরকম ভাবে আরো অনেকগুলা দিই, এই যে এখানে শর্ট কিভাবে আসতেছে এটাও আমি শেখাবো, এখন আপনাদেরকে বলতেছি না। এখন আপনারা যেটা করবেন লিখে লিখেই করবেন, কারণ আমি আপনারা যদি শর্ট টেকনিকে যদি চলে আসেন তাহলে তো আর কোডিংটা মনে থাকবে না। আপনারা লিখে লিখে করবেন, মানে আমি যদি এভাবে করি তাহলে আপনাদের ক্লাসের টাইমটা একটু বেশি শেখাতে পারবো, ঠিক আছে। আমি যদি লিখে লিখে করার চেষ্টা করি তাহলে আপনাদেরকে টাইমটা বেশি হয়ে যাবে, এইভাবে আমি করতে যাচ্ছি। আচ্ছা, এখানে যদি আপনি লেখেন এখন S2,
দেখেন তো একটু খেয়াল করে যে কি আসে এখানে। দেখেন তো এটা ছোট হয়ে গেছে, তার মানে এটা কি S1 ই রয়ে গেল, তো এই জন্যই তো এগুলা এমন হয়েছে। এখন এইগুলা S1, এই যে আমি পর্যায়ক্রমে লিখি S3, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। S4, এটা বেশি পরিমাণে, এটা মানে এটা ইউজ করতে হবেই, মানে প্রত্যেকটা সেকশনেই মনে করেন এটা ইউজেস হবে। এটা S6 পর্যন্ত। আমি যদি এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, আচ্ছা এগুলো হলো সাইটের টাইটেল, মানে যে কোনো একটা সেকশনে আপনি একটা সার্ভিস লিখলেন, দেখেন এটা মানে পর্যায়ক্রমে একটার পর একটা কিন্তু কি ছোট ছোট হয়ে আসতেছে, তাই না? এখন আপনার মানে সাইটের টাইটেলে যদি আমরা যাই, যে যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর সাইটে যাই, তাহলে দেখবেন যে এখানে একটা টাইটেল শো করবে। দেখেন এই যে একটা টাইটেল, খেয়াল করছেন? এটা একটা টাইটেল, এটাকে যদি আমি দেখতে চাই যে এটা কিভাবে লিখছে, দেখেন এটা একটা হেডিং এর মধ্যে দেখেন S2 এর ভিতরে কিন্তু এটা আছে। তার মানে কি প্রত্যেকটা সেকশনের একটা হেডিং থাকে না, এইটাকে বলা হয় হেডিং, আর এগুলোকে কি বলা হয়? প্যারাগ্রাফ বলা হয়, রাইট। ডেসক্রিপশন প্যারাগ্রাফ বলা হয়। তো এই প্যারাগ্রাফ গুলা কিভাবে লিখতে হবে, প্রত্যেকটা মানে কিওয়ার্ডেরই কিন্তু প্রথম অক্ষরটা ইউজেস হয়। প্যারাগ্রাফের কি প্রথমে কি পি, তো এটাকে যদি আমি লিখে ইউজ করি পি, এখানে কি হবে পি। এখানে যদি আমি লিখি দিস ইজ কন্টেন্ট, দেখেন তো এই টেক্সটটা কিরকম ভাবে শো করে এই জায়গাতে, দেখছেন? এখন আমি এখানে এত ছোট না, আমি নোটপ্যাড প্লাস প্লাস এর এই কন্টেন্টটা এই জায়গার মধ্যে আমি লিখবো। একটু দেখেন কেমন হয় এখানে। দেখা যাচ্ছে মানে প্যারাগ্রাফ, বড় বড় প্যারাগ্রাফ যেখানে আপনার একাধিক লাইন, এই যে এরকম ধরনের যে কন্টেন্ট গুলো আসবে সেগুলা কোন ট্যাগের মধ্যে লিখবো? এখন যেটা লিখলাম পি ট্যাগ। পি ট্যাগ মানে কি প্যারাগ্রাফ, রাইট। এন্ড এটার মধ্যে আমরা লিখবো। এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু মেনু থাকে, তাই না? এই যে দেখেন এটা কি, আমরা তো মানে এজ ইউজুয়াল বুঝি যে এই অংশটাকে কি বলা হয়। এটাকে যে মেনু বলি, এটাকে কয়জনে জানি? সবাই কি জানি এটাকে, যে এটাকে মেনু বলা হয়? আপনারা যখন একটা ওয়েবসাইটে যান, মানে মনে করেন একটা ফেসবুকে গেলেন, ফেসবুকে যাওয়ার পর প্রোফাইল, আরো এডিট প্রোফাইল, আরো এটা সেটা, আপনারা এটাকে কি বলেন মানে মেনু নামে জানেন না অন্য কোনো নামে জানেন? মেনু নামই তো জানি আমরা, তাই না? আচ্ছা, রাইট। কারণ অনেক সময় আমরা নাও জানতে পারি, ওয়েব ল্যাঙ্গুয়েজের ভাষায় তো আমরা এটা নাও বলতে পারি, আমরা এটাকে অন্য কিছু বলতে পারি, যে এটা এটা বলতে পারি। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে মেনু নামে জানেন কিনা। তো এইটা একটা ওয়েবসাইটের মেনু। এখন সবগুলো ওয়েবসাইটে কি এরকম ভাবে মেনু থাকে? মেনু তো এইভাবেও থাকে, তাই না? লোগো এই পাশে থাকে, আর এই পাশে কি থাকে? মেনু থাকে, তাই না? তো এই পাশে যদি আমি মেনু রাখতে চাই, বা যেই পাশে রাখতে চাই, এই মেনু স্টাইলিং করাটাকে কিসের মাধ্যমে করতে হবে? স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে করতে হবে। এটা আমি পরের ধাপে আসবো, জাস্ট এখন মনে করে রাখলাম যে পরের ধাপে আমি বলবো। তো এই স্টাইল গুলো যদি আমি মানে এই ট্যাগ গুলা তো মনে করেন আমি S1 S2 S3 দিয়ে করতে পারবো না। তো এইগুলাকে মেনুকে স্টাইলিশ করার জন্য আলাদা ট্যাগ আছে, সেটা হলো ইউএল, প্রত্যেকটা ডাবল ট্যাগ। যেই ট্যাগের ভিতরে কোনো এলিমেন্ট লিখতে হবে সেটাই হলো ডাবল ট্যাগ। আর যেই ট্যাগের মধ্যে, এখন আমি সিঙ্গেল ট্যাগটা দেখাই আগে, এটা দেখানোর পূর্বে আমি যদি মনে করেন আমি চাচ্ছি যে এটার পরে একটা এসার। এসার মানে কি হরাইজন্টাল রোল। হরাইজন্টাল রোল তার মানে কি নিচে একটা বর্ডার চলে আসবে অটোমেটিক, হ্যাঁ। আমি যদি এখানে আপনার এটাকে এখানে যদি রিলোড করি, দেখেন তো একটা বর্ডার আছে কিনা। এখানে কি আমার কোনো কন্টেন্ট লেখার কোনো ওয়ে আছে? যেমন আমি S2 এর ভিতরে আমি একটা কন্টেন্ট লিখতে পারছি, এটার ভিতরে কোনো কন্টেন্ট লিখতে পারছি। তার মানে আমাদের এটা বুঝতে হবে যে সিঙ্গেল ট্যাগের ভিতরে কোনো কন্টেন্ট লেখা যাবে না, আর ডাবল ট্যাগের ভিতরে আমাদের কন্টেন্ট লেখা যাবে। মানে এই বিষয়টা তো ক্লিয়ার, সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ দিয়ে কি হবে। আচ্ছা, তো এরকম কিন্তু আরো অনেক ট্যাগ আছে। এর যেমন বিআর, মনে করেন এটাতে আমি বিআর লিখলাম না, প্যারাগ্রাফের মধ্যে তো সবগুলা কন্টেন্ট এক লাইনে আছে এখানে, তাই না? কোনটা? না না, বিআর বিআর একটা একটা সিঙ্গেল ট্যাগ, আমি এখন ইউজ করে দেখাচ্ছি। হ্যাঁ, ইমেজটাও সিঙ্গেল ট্যাগ, কারণ ইমেজের ভিতরে কোনো কন্টেন্ট আসে না, তাই না? আচ্ছা, এমন অনেকগুলা কন্টেন্ট আসবে যেগুলো হয়তো বা এখন আমার মনে আসতেছে না, যখন লাইভ প্রজেক্টে যখন কাজ করব তখন অটোমেটিক এগুলো চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন যে আমি চাচ্ছি যে যে কোনো একটা মানে এই কোডের পর আমি এই এই কোডটুকুকে লাইন ব্রেক করে নিচে দিয়ে দিব। তো এটা কিভাবে করতে পারি? তো এইটাকে আমি এখানে দেখেন যে কোড কোথায় আছে, এই যে কোড, আমি এখানে লিখবো বিআর। দেখেন বিআর, এই যে বিআর। তো এইটাকে আমি কোডের পর না দিয়ে, তাহলে এখানে যেহেতু হয়ে গেছে, এইখানে দিই আমি, হ্যাঁ, বিআর। দেখেন এটা কি, এটা কি ট্যাগ, মানে এটা লেখার মানে হলো বিআর মানে হলো ব্রেক, ঠিক আছে। এখন আমি যদি এটা লিখি, দেখেন যে ফ্রি বার, এখানে যদি আমি এন্টার করি,
দেখেন তো ফ্রি বারের পরে এটা ব্রেক হয়ে গেছে না? মানে একটা কন্টেন্টকে আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি এই টেক্সট থেকে নিচে আমি ব্রেক করে দিব। তাহলে আমি কি দিব এখন? বিআর ট্যাগ ইউজ করব। মানে ট্যাগের ইউজেসটা বুঝতে পারতেছেন যে কোথায় কোন ট্যাগ ইউজ করতে হবে? এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, যদিও ভিডিওতে থাকবে। আচ্ছা, বিআর ট্যাগ সম্বন্ধে আমরা বুঝলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হলো মেনু কিভাবে ইউজ করতে হয়, তাই না? মানে মেনু কোন ট্যাগের মধ্যে লিখতে হবে, মানে আমাদের মেন পয়েন্টগুলো আমি এখন উল্লেখ করব যে একটা ওয়েবসাইটে কি কি মেন পয়েন্ট। আর যখন আমরা কাজ করবো অটোমেটিকই তো সেগুলা দেখে যাবেন, তাই না? আচ্ছা, এখন আমি মেনুটা আমি উপরে লিখতেছি। এটা সম্বন্ধে তো জানা, বুঝতে পারছেন যে HTML দিয়ে শুরু করতে হবে। তারপর হলো হেড, এই হেডের মধ্যে আমাদের কি হবে, টপে যা থাকে লিঙ্কিং গুলো যা থাকবে একটা ওয়েবসাইটের স্টাইল করার জন্য বা একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য যে কোডগুলো দরকার হয় এগুলো সব হেডের মধ্যে থাকবে। আর বডির মধ্যে কি কি থাকবে? বডির মধ্যে থাকবে আমাদের সমস্ত কন্টেন্ট ডিজাইন। মানে একটা ওয়েবসাইটের মেইন পয়েন্টে কি কি থাকে একটা ওয়েবসাইটের, আমি যদি বলি আপনাকে, তো এইগুলো হলো বডির ভিতরে আছে। এখন তো এটা তো মেনুটা তো লেফট সাইডে দেওয়া আছে, এটা অন্য সিস্টেমে করা সাইট। এগুলো আমাদের কি? বডি। এগুলো আমাদের হলো বডি। আর এই যে দেখতেছেন নিচে একটা কালো বারের মধ্যে টেক্সট গুলো আছে, এগুলাকে বলা কি? ফুটার। ফুটার মানে নিচের অংশ, এটা হলো নিচের অংশ। আর এই যে টপ বার দেখতেছেন, এই যে দেখতেছেন এখানে নীল। হ্যাঁ, ফুটার টপও থাকে, কিছু কিছু ওয়েবসাইটে ফুটার টপ থাকে, ফুটার বটম থাকে, দুইটা পার্ট থাকে। আবার কিছু কিছু, যেমন এখানে একটা পার্ট আছে, এই জন্য আমি একটা নাম নাম বললাম। আবার এটা এটার মানে কি, এটা এটা হলো আমাদের হেডার পার্ট। ঠিক আছে, এটা হলো মাথা, মানে একটা ওয়েবসাইটের মাথা, মানে এখানে মেনু, মানে এই এই ওয়েবসাইটের মেনুটা রাইট সাইডে লেফট সাইডে দিয়েছে। আর মেইন যে ওয়েবসাইট গুলো সেগুলোতে কোথায় থাকে মেনু? টপে থাকে। আচ্ছা, এখন আমি যদি আহ, এখানে যদি মেনু ইউজ করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, ইউএল। ইউএল এর মানে কি এটাও আমাদের জানতে হবে। জানেন এটার মানে কি? ইউএল এর মানে কি? আচ্ছা, জানানোর জন্য আমি বসে আছি, সমস্যা নাই। ইউএল ইউএল এর মানে হলো আনঅর্ডার লিস্ট। এটা একটা লিস্ট আইটেম, মেনুটা হলো একটা লিস্ট আইটেম। হ্যাঁ, তো এই লিস্ট আইটেম গুলো কিভাবে করতে হবে সেগুলো এখন দেখবো। যে এই ইউএল এর ভিতরে আমাদের এখন কন্টেন্ট লিখতে হবে। কিরকম? এলআই। দেখেন এলআই, এলআই থেকে এখন কি করতে হবে, এখানে কি করতে হবে বলেন একটু কষ্ট করে আমাকে। আচ্ছা, ব্যাকস্ল্যাশ কি এটা দিব? এটা দিব নাকি এটা দিব? কোনটা দিব? এটা হবে নাকি এটা হবে? রাইট, এলআই। ওকে, তাহলে এখানে আমি যদি লিখি যে হোম, একটা ওয়েবসাইটের মধ্যে প্রথমে কি থাকে? হোম। তাহলে আরেকটা যদি আমি লিখি অ্যাবাউট, সার্ভিস, এখানে মনে করেন আপনি লিখলেন কন্টাক্ট। হ্যাঁ, এটা যদি আমি ওয়েবসাইটে ভিজিট করি, দেখি কি আসে। আসছে এখানে আনঅর্ডার লিস্ট, দেখেন এখানে একটা ডট 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 করে দেওয়া আছে। তো এগুলো তো ওয়েবসাইটে রাখা যাবে না, রাখা যাবে? তো এই রাখা যাবে না গুলাই আমাদের স্ট্যান্ডার্ড সিএসএস এর মাধ্যমে করতে হবে। মানে আমাদের সিএসএস পার্টের মধ্যে করতে হবে। এগুলো এখন দেখাবো না, সিএসএস পার্টে গেলে দেখাবো। এখন দেখেন এখানে যদি আমি দেখতে চাই যে 1 2 3 4, তাহলে কিভাবে করতে হবে এটাও এখন দেখি একটু কষ্ট করে। এটাকে আমি একটু কপি করি, কপি করে এখানে পেস্ট করি। জাস্ট এখানে আপনি ইউএল এর জায়গায় কি লিখবেন? ও এল। ইউএল এর মানে কি? আনঅর্ডার লিস্ট। আর ও এল এর মানে হলো অর্ডার লিস্ট। আর এই এই এলআই মানে কি? এলআই মানে হলো লিস্ট আইটেম। এলআই মানে হলো লিস্ট আইটেম। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন তো এখানে কি 1 2 3 4 5, মানে এই বিষয়গুলো একটু ক্লিয়ার না? এগুলো হলো মেইন পয়েন্ট, একটা ওয়েবসাইটের মেইন পয়েন্ট। আপনার হাজার হাজার ট্যাগ শেখা লাগবে না। আপনার, আপনি গুণে 50টা ট্যাগ শিখেন, এতেই আপনার সারা জীবন চলে যাবে। মানে হাজার হাজার ট্যাগ শিখে আপনি এগুলা ইউজ করতে হবে না বা কিছু করতে হবে না, শুধু শিখে শিখে লাভ নাই, মানে শিখলে তো লস নাই। মানে সচরাচর যেগুলো মেইন পয়েন্ট সেগুলো আপনি মেনু তৈরি করার জন্য শেখা লাগবে। আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে হেডিং যেটা শিখালাম, যে হেডিং, এটা হলো হেডিং, হেডিং কোথায় কিভাবে ইউজ করতে হবে। এখন মনে করেন এখানে তারা S2 ইউজ করছে, যদি এখানে আরেকটু ছোট মানে হেডিং ইউজ করা লাগতো তাহলে কি কি ইউজ করতেন এখানে আপনারা? S4 আসলো, S6 আসলো, মানে সামঞ্জস্য, নিজের চোখের একটা আন্দাজ আছে, তাই না? সেই আন্দাজ অনুযায়ী আমাকে এখানে, এখন এটার সাথে যদি আমি যদি ফন্ট সাইজটা একটু ছোট করি, এখানে দেখেন যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আমি 14 পিক্সেল ইউজ করলাম। দেখছেন, খেয়াল করেন এই যে এখানে 14 পিক্সেল হয়ে গেছে, ছোট। তাই না? এইগুলো যে এখন যে ফন্ট সাইজ 14 পিক্সেল করলাম, এটা হলো স্টাইলের পার্ট, কেমন? তো এটার আমি এখন দেখাচ্ছি না, আমি প্রথমে ট্যাগ গুলো দেখি। আচ্ছা, আমাদের এখন কি কি শিখলাম? মেনু কিভাবে করতে হবে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, হেডিং, এগুলা দেখলাম। তারপর হলো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ কি, এগুলা।
এখন আমি একটু পূর্বে দেখাইছিলাম যেটা যে ফর্ম কিভাবে ইয়ে করে ইনপুট, ইউর ফার্স্ট নেম, ইউর লাস্ট নেম, এরপরে মেসেজ, এগুলো তো মানে শেখা দরকার আমাদের, তাই না? তো সেগুলা কিভাবে লিখতে হবে সেগুলা আপনি এখানে লিখেন। একই ফর্মটাও কি হবে, যেটার ভিতরে কন্টেন্ট হবে মানে সেটাই কি ডাবল টেক, তাই না? তো এই ফর্মের ভিতরে আমাদের শুরু এবং কি করতে হবে, শেষ করতে হবে। অবশ্যই এখানে কি ফর্ম লিখতে হবে। এখন ফর্ম লিখলে কি ফর্ম চলে আসবে? আমি যদি এখানে রিলোড করি, দেখেন এখানে কোনো ফর্মের কোনো এলিমেন্ট আছে, এখানে নেই। তো আমি যদি এখানে লিখি যে ফর্মের এলিমেন্ট ইনপুট, দেখেন এখানে ইনপুটটা কিন্তু সিঙ্গেল থাকে, এটার ভিতরে কোনো কন্টেন্ট আসবে না। তো এটার মধ্যে যদি আমি লিখি ইনপুট, এখানে আমার কি লিখতে হবে যে টাইপ। এই টাইপ মানে কি এটা আমাদের শিখতে হবে, ইনপুট টাইপ। এখন ইনপুটের কতগুলা ভেরিয়েশন থাকে, একটা থাকে ইমেলের জন্য একটা ফিল্ড থাকে, ফোন নাম্বারের জন্য একটা ফিল্ড থাকে, এরপরে মেসেজের জন্য একটা ফিল্ড থাকে, তাই না? প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা টাইপ আছে। যেমন যেটা ইমেল, সেটাকে যদি আপনি ইনপুট টাইপ লিখে নিলো ইমেল, তাহলে সে যদি এখানে নর্মাল টেক্সট লিখে তাহলে মেসেজ যাবে না। বুঝতে পারছেন? সেখানে ইমেলই লিখতে হবে, @অমুক.com লিখতে হবে। যদি ওখানে এটা না লিখে তাহলে মেসেজ যাবে না। তাহলে আমাদের এখন মনে করেন যে আপনি লিখলাম যে ইওর নেম, আচ্ছা সরি সরি এটা হবে না, সরি, এটা হবে হলো ইনপুট টাইপ, মনে করেন নেম, নেমের জায়গায় হবে কি টেক্সট, মানে এটা হলো টেক্সট ফিল্ড, নরমাল টেক্সট ফিল্ড। এখন আমি আরেকটা লিখলাম যে ইনপুট টাইপ মনে করেন ইমেল। আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমি যদি এটাকে ওয়েবসাইটে ভিউ করি তাহলে কি হবে এখানে? দেখেন এখানে আমাদের দুইটা ফিল্ড আসে, তাই না? এখানে আমি যা লিখি তাই এখানে কি চলে আসে। এবং পাসওয়ার্ড যদি আমরা ফেসবুকে অনেক সময় যখন আমরা লগ ইন করতে চাই বা অ্যাকাউন্ট করতে চাই, তখন পাসওয়ার্ড গুলা কি ডট 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 চলে আসে না, যে এরকম হয়ে আসে না? তো এইগুলা কিভাবে লিখতে হবে জানেন? এইখানে এই টাইপটা লিখতে হবে, পাসওয়ার্ড। যদি আমি এখন এইখানে রিলোড করে যদি আমি এইখানে লিখি যে মনে করেন আমার একটা নাম লিখলাম, দেখেন শো করতেছে না? আপনি কিন্তু দেখতে পারতেছেন না, কিন্তু ইজিলি যদি আমি এখানে একটা কিছু লিখি সেটা দেখতে পারতেছেন। তাহলে পাসওয়ার্ডের ঘরের মধ্যে লেখার পরে যদি এরকম ভাবে শো করে তাহলে কি এটা হবে? তাহলে তো আপনি আমার পাসওয়ার্ডই দেখে ফেললেন, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা কিছুক্ষণ পর পর ব্রেক নিব, হ্যাঁ, কারণ একটানা ক্লাস তো মানে করা পসিবল হবে না। আচ্ছা আচ্ছা, তো এইটার মধ্যে আমরা শিখলাম। এখন আপনি বুঝবেন কি করে যে এখানে আপনার ইনপুট টাইপ নেম দিতে হবে, এখানে আপনার ইমেল দিতে হবে, এখানে আপনি পাসওয়ার্ড দিতে হবে? তো এটা তো বোঝার ওয়ে থাকতে হবে। এখন আপনি একজন, মানে আপনি একজন ক্লায়েন্ট, আর আমি হলাম এই ওয়েবসাইটের মালিক। এখন আপনি আমাকে মেসেজ পাঠাবেন, এখন আপনি এখানে দিতেছেন ইমেল আর এখানে দিতেছেন হলো পাসওয়ার্ড, তাহলে হবে? হবে না। তাহলে আমার এখানে তো অবশ্যই বলতে হবে যে তুমি এখানে পাসওয়ার্ড দাও, তুমি এখানে নেম দাও, তুমি এটা দাও, অমুক দাও। এখন আমি এখানে কি করব যে এই নেমটা কিভাবে লিখবো, আমি নর্মাল ভাবে এইভাবে লিখে দিব নাকি কোনো নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী? দেখেন আমি কিন্তু লিখছি, কিন্তু আমি এখানে কিন্তু এই টেক্সটটা শো হয় নাই। তো এই নিয়মটা কি, এখানে লিখতে হবে কি প্লেস প্লেস হোল্ডার, রাইট? প্লেস হোল্ডার, এখানে আমি লিখবো ইওর নেম। তাহলে আমি যদি এটা রিলোড করি, আছে ইওর নেম দেখা যায় আমাদের এখানে? আচ্ছা দেখা যাচ্ছে, ওকে ফাইন। দেন ইওর নেম, দেন আমি যদি এখানে লিখি যে এখানে যদি লিখি ইওর ইমেল, তাই না? আর এখানে কি লিখবো? এর পাসওয়ার্ড। তাহলে ফিল্ড সম্বন্ধে ধারণা পাইছেন যে কোন ফিল্ড কিভাবে ইউজ করতে হবে? এই ফিল্ডগুলো যখন আমরা কন্ট্রাক্ট ফর্ম করব তখন কিন্তু আপনারা এই বিষয়টা জানতে পারবেন। ওকে, এখন আমি যেটা দেখাবো সেটা হলো মেসেজ ফিল্ড কিভাবে দিতে হয়। মেসেজ ফিল্ড কিন্তু আবার ইনপুট টাইপ দিয়ে হবে না, মেসেজ ফিল্ডটা টোটালি আলাদা। সেটার জন্য লিখতে হবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, এখানে আপনার এইগুলা লেখাটা ম্যান্ডেটরি না, যদিও এগুলা মানে একটা স্ট্যান্ডার্ড, কারণ এটা নোটপ্যাড থেকে অটোমেটিকই জেনারেট করে দিতেছে, এগুলো স্ট্যান্ডার্ড। তো এগুলো আপনার ম্যান্ডেটরি না যে এগুলো আপনার থাকতেই হবে, কেমন? তো এখন আমি যদি রিলোড করে যদি দেখি যে এখানে কি আসছে, দেখেন এখানে কিন্তু একটা ফিল্ড চলে আসছে, তাই না? এই ফিল্ড কিন্তু এটার মতো না, দেখেন তো এটার মতো আসছে কিনা এই ফিল্ডটা? না। এখন এইটাকে যদি আমি দেখতে চাই তাহলে আমার দেখেন এটা কিন্তু বড় ছোট ইচ্ছা করলে আমি কিন্তু করতে পারতেছি। এখন এইখানে আমি যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আপনাদের কাছে আমি কোশ্চেন করব যে এখানে কি লিখবো এখানে, মানে এখানে মানে কোনো ইওর মেসেজ হিয়ার এরকম একটা টেক্সট লিখতে চাচ্ছি, তাহলে এখানে কিভাবে লিখবো? মানে এখানে একটা টেক্সট থাকবে আর কি, যে এখানে যেমন ইওর পাসওয়ার্ড, ইওর ইমেল, ইওর নেম, ইওর পাসওয়ার্ড, এখানে আমি লিখতে যাচ্ছি ইওর মেসেজ হিয়ার। না সরি,
হয় নাই, এখানে প্যারাগ্রাফ হবে না, কারণ প্যারাগ্রাফ তো আমি বাহিরে লিখতেছি। এখানে তো অলরেডি আমি লিখে ইউজ করছি যে প্লেস হোল্ডার ইউর নেম, তাই না? এটা কিন্তু মাত্র বোঝালাম আপনাদেরকে, কেউ কিন্তু খেয়াল করেন নাই। আচ্ছা, এখানে কিন্তু প্লেস হোল্ডার লিখতে হবে, প্লেস হোল্ডার। একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। আমি কিন্তু এমন এমন বিষয় হবে যে 1 মিনিট আগে দেখালাম, এরপরে আমি কোশ্চেন করব, এরকম কোশ্চেনের আনসার করবেন। এই যে দেখেন এখানে ইওর মেসেজ, হ্যাঁ। এখন প্রশ্ন হলো যে এখানে ইওর মেসেজ, এটা কিন্তু কাটা যাচ্ছে না, দেখছেন? মানে এখানে কিন্তু লেখা মাত্রই কিন্তু এটা কি চলে যাচ্ছে, তাই না? কারণ আমি চাচ্ছি লেখা মাত্র ওইটা থাকবে। তাহলে কি করতে হবে? আমি এখানে তাহলে প্লেস হোল্ডারের জায়গায় যদি শুধুমাত্র লিখি ভ্যালু, দেখেন তো, আমি এখানে যদি কোনো কিছু লিখি, যাচ্ছে? যাচ্ছে না। আবার কিন্তু এটা আমি যদি আবার মুছি তাহলেও কিন্তু যাবে, এই যে। তাহলে ভ্যালু আর প্লেস হোল্ডার বিষয়টা কি ক্লিয়ার আপনারা? ভ্যালু আর বিষয়টা কি? যদি আমি ভ্যালু লিখি তাহলে সেই টেক্সটটা আমি লিখে, কোনো টেক্সট, মনে করেন একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে সে তার নাম লিখতে যাবে, তখন কিন্তু সে যে এরকম ভাবে মুছে তারপরে কিন্তু লিখতে হবে, তাই না? মুছে তারপর লিখতে হবে। আর যদি প্লেস হোল্ডার থাকে তাহলেই মনে হয় সুবিধা, কারণ তার আর মুছতে হবে না, তার কষ্ট করে মুছতে হচ্ছে না। রাইট। তাহলে আমরা বেশিরভাগ সময় এখানে কি ইউজ করব? প্লেস হোল্ডার ইউজ করব। মানে আমি এতটুকু যে বোঝালাম, এতটুকু বোঝানোর মধ্যে কোনো সমস্যা আছে আপনাদের? ওকে। এখন আমি, জি, আচ্ছা, ছোট করে মানে এগুলাকে আর একটু, ও আচ্ছা আচ্ছা, এই কোডগুলো না? আচ্ছা আচ্ছা। আর যখন আপনারা কোড করবেন, দেখেন আমি এখন কোড করছি ওএল, ওএল এর পর কিন্তু আমি সরাসরি এভাবে লিখি নাই, মানে ওএল এর সাথে কিন্তু এটাকে লিখি নাই। মানে এইটা, ও আচ্ছা, এখন যেহেতু এটা বলতেছি, এটার সাথে সাথে আমার একটা কথা মনে হয়ে গেছে। এইখানে কিন্তু মানে ট্যাগের মধ্যে কিন্তু এখন চলে আসবে কি, যে এই ট্যাগটা এখন মানে চাইল্ড বোঝাবে, এখন যে এটা হলো চাইল্ড, এটা হলো কি প্যারেন্ট, আর এটা কি চিলড্রেন, ঠিক আছে? এখন এইটার আন্ডারে এলাই না, মানে ও এল এর আন্ডারে তো এলাই, তাই না? এখন এলাই হলো কি চাইল্ড, আর এটা কি প্যারেন্ট। মানে যার আন্ডারে যে থাকবে, আপনারা যখন কাজ করবেন, তো যখন নেস্টেড করবেন, সিএসএস যখন নেস্টেড করবেন, তখন আমি বলবো যে এটাকে নেস্টেড করে এখানে সিএসএস টা লিখবেন, তাহলে আর অন্য কোনো পেজে গিয়ে নষ্ট হবে না। তো এটা হলো প্যারেন্টকে ধরে বলতে হবে, এখানে বলতে হবে যে ও এল এর আন্ডারে যদি এলআই থাকে তাহলে এটার কালার হবে রেড। এরকম আপনি যদি এখন শুধুমাত্র এলআই কে বলে দেন যে রেড, তাহলে তো এইখানেও রেড হয়ে যাবে, এখানেও রেড হয়ে যাবে ওয়েবসাইটের মধ্যে, তাই না? তাহলে আপনি ইন্টিগ্রেশন করে দিলেন যে ওএল এর মধ্যে যদি এলআই থাকে তাহলে কি হবে, শুধুমাত্র এলআইটা রেড হবে, তাহলে এটার সাথে কি এটা সম্পর্কিত হবে? আর আপনি যদি এটাকে শুধুমাত্র বলেন যে এলআই হবে রেড, তাহলে ওয়েবসাইটের যত এলআই আছে সব রেড হয়ে যাবে, তাহলে তো ওয়েবসাইটটাই হয়ে গেল, গোলমেল হয়ে গেল, তাই না? আচ্ছা। আচ্ছা, এটা গেল। এখন আসি হলো যে এখানে আমি একটা কন্টেন্ট লিখবো, যে কন্টেন্টের মধ্যে এই দেখেন, এখানে একটু প্রথমে একটু দেখি যে এখানে কি কোনো কিছু বোল্ড আছে, বলেন। মানে সিএসএস এর মধ্যে কিভাবে করব, সিএসএস পার্টটা আসি তারপরে আমি বিষয়টা, সিএসএস পার্টটা তো এখন আসেনি, হ্যাঁ। সিএসএস পার্টটা আসলে আরেকটু ভালো লাগবে আপনাদের। এই বিষয়টা জাস্ট এখন ট্যাগ এর ইউজটা হচ্ছে, এটা তো কোনো মানে একটা ওয়েবসাইটের রূপ হলো না, তাই না? এটা তো কোনো ওয়েবসাইট না। এখন এইখানে এইগুলাকে, এই যে এই সব 1 2 3 4, এবং এই যে এখানে যে আনঅর্ডার লিস্ট আইটেম গুলো আছে, যে ডট ডট গুলো আছে, এইগুলাকে সিএসএস দিয়ে রিমুভ করতে পারবো। এইগুলাকে আমি এক লাইনে নিব, এক লাইনে নিতে হলে ট্যাগ দিয়ে এক লাইনে নিতে পারবো না আমি। আমি যেটা করতে হবে, সিএসএস দিয়ে তারপর এটাকে কি করতে হবে, এক লাইনে নিতে হবে। তো আমি সিএসএস টা এখন দেখাচ্ছি না, আমি প্রথমে ট্যাগ, আরো অনেক ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো দেখাচ্ছি। এখন আমি আমি চাচ্ছি যে আমার এইখানে নোটপ্যাড প্লাস প্লাস যেটা আছে এটাকে বোল্ড হয়ে যাবে, মানে এরকম বোল্ড হবে, মানে মোটা অক্ষরে থাকবে। বোল্ড মানে বুঝতে পারছেন তো? মোটা অক্ষরে হবে। আচ্ছা, এখন আমি যদি এখানে কোথায় বোল্ড, নোটপ্যাড প্লাস প্লাস, এটাকে এটাকে একটা ট্যাগের মধ্যে লিখতে হবে বি। এটা কি ডাবল ট্যাগ না সিঙ্গেল ট্যাগ? যেটার আন্ডারে কোনো কিছু লেখা লাগবে সেটা কিন্তু ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ দিয়ে কিন্তু কোনো ভিতরে কন্টেন্ট লিখতে পারবেন না। এখন আমি রিলোড করেন, দেখেন তো এটা বোল্ড হয়ে গেছে নাকি? এটা কিন্তু আরেক সিস্টেমে লেখা যায়, এখানে লেখেন স্ট্রং, স্ট্রং, স্ট্রং দ্বারা আমরা আরো বেশি বুঝতে পারতেছি যে আসলে কি, বি মানে হলো বোল্ড, স্ট্রং মানে হলো বোল্ড। এখন আমি যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি,
তাহলে এটা ব্রাউজার শো করে। আচ্ছা সমস্যা নেই। এইটা এখন কি বোল্ড হয়ে গেছে না? তো এই ট্যাগ গুলোর মধ্যে এখন আপনার এরকম হবে যে কিছু কিছু ট্যাগ, আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, দেখেন যে এই যে এখানে যে ট্যাগ আছে এগুলোর মধ্যে আলাদা আলাদা আছে। এখন আচ্ছা আরেকটা বিষয় হলো লিংক ইউজ করা এখন আপনাদেরকে শেখায় নাই। এখন একটা ওয়েবসাইটের মধ্যে আমি যদি এখানে যাই মেনুতে, দেখেন আমি এখানে কি লিংক হচ্ছে, মানে হাত কিরকম আসতেছে, আসতেছে না। তো আমি যদি এখানে লিংক দিতে চাই তাহলে আবারই আপনি এখানে কোড শুরু করেন এ, আর এটা কি হবে অবশ্যই ডাবল টেক, তাই না? আচ্ছা এটাকে একটু বড় করে রাখি, তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে? রাইট। আচ্ছা এখানে আপনি লিখেন যে এইচ আর, আচ্ছা এ লিখার মাত্রই কি হলো আমাদের, এটা এখন বুঝতে হবে যে আমি শুধুমাত্র এ টেক লিখলাম। দেখেন তো এখানে হোমের মধ্যে মানে কোনো কার্সর আসছে কিনা? কার্সর তখনই আসবে যখন আপনি এই এ ট্যাগের মধ্যে এইচ আর ই এফ এটা লিখবেন। দেখি তো এখন আসছে কিনা। আসছে? তার মানে কি, এখন আমি এই এইচ আর এফ এর মানে কি? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স। এখন এখানে যদি আপনি লিখেন যে ফেসবুক, সরি ফেসবুকটা লিখলাম না, এখানে লিখি google.com, হয়েছে তো না? আচ্ছা এখানে আপনি লিখেন, এখানে আমি ক্লিক করি, হ্যাঁ। আচ্ছা সরি, এটা google.com কেন আসবে না কেন, সরি। আচ্ছা রিলোড করি নাই তো এই জন্য। এখন আমি এখানে ক্লিক করব, দেখেন এখানে রিলোড হচ্ছে কিন্তু। আচ্ছা নেট মনে হয় একটু স্লো আছে। আচ্ছা যাই হোক, তো এখন এইটা কিন্তু আরেকটা পেজে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা এখন এই দেখেন এটা পেজে চলে যাচ্ছে। তো এটা হলো এ লিংকের মাধ্যমে করতে হবে আমাদের কিন্তু। আমি যদি এই গুগলের মধ্যে যদি যাই, দেখেন এটা একটা মেনু, তাই না? এটা একটা মেনু এবং এটাও কিন্তু একটা মেনু। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লিংক আছে, তাই তো? আচ্ছা এই দেখেন এটা এটা হলো কি, এটা হলো হেডার মেনু। এটা কি হেডার পার্ট না? এটা একটা ওয়েবসাইট, আমি যদি আপনাকে ধরি যে এটা হলো আমাদের হেডার পার্ট, যে মাথায় যেটা থাকবে। আর এটা হলো আমাদের টোটাল বডি। আর এটা আমাদের কি ফুটার। আমি যেটা প্রথমেই আপনাদেরকে বললাম যে একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে মেইন। একটা হলো বডি কন্টেন্ট, একটা হলো হেডার কন্টেন্ট, আর একটা কি ফুটার কন্টেন্ট। ফুটারের মধ্যে থাকবে হলো একটা ওয়েবসাইটের ঠিকানা বা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের লিংক থাকতে পারে। আর এখানে থাকবে হলো আমাদের মেইন ডিজাইন, আর এখানে থাকবে হলো আমাদের টপ মেনু। ঠিক আছে? ওকে ফাইন। এখন আচ্ছা এইটা গেল। তো এখন আমরা যেটা দেখবো যে আরো কিছু ট্যাগ, এই ট্যাগ গুলো আমরা এখন যেটা করব যে এখানে যাব w3 SCS, W3 স্কুলে যাই, এখান থেকে আরো কিছু ট্যাগ দেখে আসি। নেটটা খুবই স্লো। অনেকেরই তো ঘুম পাচ্ছে আমার মনে হচ্ছে, তাই না? আচ্ছা দেখেন, আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ আমি এই দেখেন আপনাদেরকে যা দেখাইছি, দেখেন একটা 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 HTML মানে মানে শুরুতে কি কি থাকে, যে HTML টাইটেল থাকে, আমি হেড হেড এখানে তারা দেয় নাই, টাইটেল থাকে, বডি থাকে, আর HTML টা শেষ থাকে, তাই না? এই যে S1P এগুলো কি আপনার দেখানো হয়েছে? আচ্ছা ওকে, আমরা দেখি এখন ট্যাগ। HTML ট্যাগ, গুগলে গিয়ে লিখবেন HTML ট্যাগ লিস্ট। W3 স্কুল টাইপ ফার্স্ট আসবে। ক্লাসে পানি নিয়ে আসবেন, ঘুম পাবে তো। আমি যখন ক্লাস করছি তখনও কিন্তু আমার নিজেরও ঘুম পেত, হ্যাঁ। আমার মনে আছে খুব ভালো করে। পানির সুব্যবস্থা নেই না? আচ্ছা বলবেন, অথরিটিকে বলবেন দিবে। আচ্ছা এখানে দেখেন অনেক ধরনের ট্যাগ আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো ডিপ। এগুলা কিন্তু আপনাদের ইউজ করতে হবে না, এগুলা ইউজ করতে হবে না। এই দেখেন ডেল ট্যাগ, এই ডেল ট্যাগটা দরকার। আপনি চাচ্ছেন যে এই যে এখানে যে ফ্রি টেক্সটটা আছে, এই ডেল ট্যাগের মধ্যে যদি আমি লিখি তাহলে কি হবে এটা একটু দেখি। হুম, দেখেন তো আমার এটা কোথায়। ও আচ্ছা গুগলে চলে আসছে এটা। আচ্ছা এখানে আমি রিলোড করলাম,
দেখেন তো যে ফ্রিতে আমি টেল ট্যাগ ইউজ করছি, যে এটা একটু ক্লিয়ার বোঝা যাবে যদি আমি হেডিং ইউজ করি ডেল। ডেল মানে কি দেখেন তো, কি হচ্ছে, মানে এটা ক্রস তাই না, এটা মানে এটা বাদ তাই না। এইটা হলো ডেল ট্যাগের কাজ, খুব কম ইউজ হবে এটা। এখন মেইন আরেকটা হলো ডিপ। ডিআইবি, ডিপ মানে কি, এখানে কিন্তু ডেফিনেশন কিন্তু খুব ভালো করে দেওয়া আছে এখানে, যে ডিফাইন এ সেকশন ইন এ ডকুমেন্ট। এখানে ডিপ মানে কিন্তু একটা মিনিং আছে ডিভিশন, ঠিক আছে। এখন আমি যদি এগুলাকে রিমুভ করে দিব নাকি থাকবে, রিমুভ করে নতুন করে আবার ডিভিশন নিয়ে আলোচনা করব নাকি, এগুলা তো মনে হয় বুঝতে পারছেন, মনে হয় এগুলাকে না থাকলে মনে হয় প্রবলেম হবে। হ্যাঁ আমি ডিপটা তাহলে এখানেই সাজাই, মনে করেন আমি এখানে ডিপ লিখলাম, ডিপের মধ্যে ডিপ, ডিপ কি ট্যাগ, ডিপ কি ট্যাগ, ডাবল ট্যাগ না সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ বডির ভিতরে আছে যে, এই যে বডির ভিতরে কিন্তু আমি সব কন্টেন্ট লিখতেছি, বডির বাইরে কিন্তু না। হ্যাঁ, যে কন্টেন্ট লিখতেছি বডির ভিতরে, আমি যদি ভুলে বাইরে লিখে ফেলি তাহলে আমাকে এটা ইনফর্ম করবেন। হ্যাঁ, ওকে। এখানে দেখেন ডিপ, ডিপ মানে হলো ডিভিশন। একটা ওয়েবসাইটের মধ্যে আপনার এরকম পার্ট থাকে, কিন্তু ওয়েবসাইটে চাই না কারণ এখন নেট ব্রাউজ করলে ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। দেখেন যে এরকম পার্ট থাকে, এরকম একটা পার্ট, ধরেন সার্ভিস যদি আপনি দেখতে চান, এরকম কিছু সার্ভিস থাকে, এখানে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3, এখানে হেডিং থাকে, টাইটেল তাই না, এই টাইটেল থাকে এরকম। এটা হলো গ্রাফিক্স ডিজাইন, এটা ওয়েব ডিজাইন, এখানে হলো আপনার আরো অ্যাপ্লিকেশন, আরো অ্যাপ্লিকেশন, নানান কিছু থাকতে পারে। তো এই যে পার্ট বাই পার্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এইগুলাকে যেটা করতে হবে যে ডিভিশনের মাধ্যমে করতে হবে। আর হলো ডিভিশনের মাধ্যমে এখন আবার ডিভিশন নেওয়া যাবে। ডিবের ভিতরে আমি ডিরেক্ট লেখাই যে ডিপ, ডিআইবি, এটা কিভাবে লিখতে হবে, ডিআই, ডিপ মানে কি ডিভিশন। এখানে আপনি মনে করেন এখানে একটা ক্লাস নিলেন, এখন প্রশ্ন হচ্ছে যে ক্লাস এবং আইডি এগুলো সম্বন্ধে এখন আলোচনা করি না, শুধুমাত্র ট্যাগ ইউজ করছি, মানে সিএসএস এর পার্টটা আস্তে আস্তে চলে আসতেছে আমি কেমন। তো এখানে যদি দেখেন যে ডিপ, এটার মধ্যে যদি আমি স্টাইল করি, মানে আমি যে নর্মাল একটা স্টাইল সিএসএস যখন আমি করব, যখন আমি যদি বলি যে ডিবের ভিতরে যা আছে তা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। এখন তো এখানে হাজার হাজার ডিপ ইউজ করা হবে, মানে সবই যদি রেড হয়ে যায় তাহলে আমার ওয়েবসাইট হলো, তাহলে তো তাকে তো আমার আইডেন্টিফাই করতে হবে তাই না। প্রত্যেকটা মানুষের যেমন একটা আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা জীবের আলাদা আলাদা একটা নাম থাকবে, নামগুলা কিভাবে লিখবো, আমি কি এখানে ডাইরেক্ট কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্ট দিব না, আমি এখানে ডিবের সাথে এখানে স্পেস দিয়ে একটা ক্লাস লিখবো, ক্লাস। মনে করেন আপনি এটা নাম দিলেন অ্যাবাউট, অ্যাবাউট আস নামে একটা ক্লাস ইউজ করলেন কেমন। তো এখন যদি আপনি বলেন যে অ্যাবাউট আস এর ভিতরে যদি কোনো S1, S2, S3 ট্যাগ থাকে, তাহলে সেটার কালার হবে রেড, তাহলে কি অন্য কোনো জায়গায় ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে, নেই, কারণ অ্যাবাউট আস তো শুধুমাত্র এই সেকশনটার মধ্যেই আছে। বিষয়টা কি ক্লিয়ার আপনাদেরকে আমি বোঝাতে পারছি, যখন সিএসএস আসবো তখন আর বিষয়টা বুঝবেন। আচ্ছা, এখানে আমি আবার এটাকে একটা পার্ট করলাম, এখানে যদি লিখি যে টিম মেম্বার, টিম, এইভাবে স্পেস দিবেন না কিন্তু, হ্যাঁ, মানে একটা ক্লাসের মধ্যে স্পেস হবে না। আপনি যদি একটা ক্লাসের আন্ডার একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস দিতে পারেন, যে এরকম একটা ক্লাস দিতে পারেন, তো এইটা একটা ক্লাস, আবার কি এইটা আলাদা ক্লাস। এখন মনে করেন আপনি এই সেম সেকশনটা আপনি আলাদা আরেকটা পেজে যাচ্ছেন যে এখানে গ্রিন কালারে থাকবে, তো তখন সেই জায়গার মধ্যে যদি আবার অ্যাবাউট পেজ আজটাকে যদি বলেন যে এটা হয়ে যাও গ্রিন, তাহলে তো সবগুলা পেজে আবার গ্রিন হয়ে যাবে। তখন আপনি এই যে একটা টেক্সট দিলেন, হ্যাঁ না, এই যে আলাদা একটা ক্লাস নিলেন, এখন এই ক্লাসকে যদি বলেন যে না এই ক্লাসটা যে জায়গায় থাকবে সেই জায়গায় আবার কি হয়ে যাবে, রেড বা ব্ল্যাক বা যে কোনো টেক্সটে আমি কালার করি না কেন, আমি কালার করে এখন দেখাচ্ছি তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। তাহলে এখন আমি স্টাইল সিএসএস এর মধ্যে চলে আসতেছি, আর যেই ট্যাগগুলো আমি আরো শিখাবো, মানে যেই ট্যাগগুলো আমি কাজ করব সেই ট্যাগগুলো অটোমেটিক আমার কাজের পাশাপাশি অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এখন আমি হেডার বলছি না, হেডার, যে হেডারের মধ্যে আমাদের মেনু থাকবে, ফুটারের মধ্যে আমাদের কি থাকবে, ফুটার থাকবে, আর মেইন বডির মধ্যে কি থাকবে, কন্টেন্ট থাকবে, মানে ওয়েবসাইটের মেইন কন্টেন্ট গুলো থাকবে। তাহলে হেডারের মধ্যে আমি যেটা করব, হেডারের মধ্যে হেডার নামে একটা ট্যাগ ইউজ করব, যেন একটা মানুষ ইউজার বা যে আমার কোডটা এডিট করবে সে যেন দেখেই বুঝতে পারে যে এটা একটা হেডার। হেডারের মধ্যে এখানে যদি আমি একটা ক্লাস লিখি যেমন টিআইবি, তো এখন এটা শেষ করতে হলে কি করতে হবে, ব্যাকস্ল্যাশ ডিপ। এখানে যদি আমি লিখি যে ক্লাস হেডার এরিয়া, প্রত্যেকটা এরিয়ার একটা নাম থাকবে তাই না, অ্যাবাউট এরিয়া থাকবে, সার্ভিস এরিয়া থাকবে, টিম এরিয়া থাকবে, টেস্টিমোনিয়াল এরিয়া থাকবে। তো এইগুলো আমরা প্রত্যেকটা এখানে আমরা লিখবো যে ইউএল এলআই,
এখানে শর্ট টেকনিকে আসলে আপনাদেরকে দেখালে আপনারাও চাইবেন এইভাবে লিখতে। ইউএল শর্ট টেকনিক আমি দেখাবো মানে আফটার 5 থেকে 6টা ক্লাস পর। হ্যাঁ, আপাতত আমরা লিখে লিখেই কাজ করব। আচ্ছা, ইউএল ইউএল আচ্ছা, এখানে আমাদের এখন যেটা করতে হবে, মানে যদি আমি লিখতে চাই যে এলআই, সরি এটাতে এলআই, এখন এলআই এর মধ্যে আমাদের কি থাকবে, এ থাকবে, কারণ এইগুলাই তো মেনুগুলো তো লিঙ্কিং থাকতে হবে, তাই না? তো এখানে হ্যাশ লিঙ্ক করে রাখেন, কোনো লিঙ্ক যদি আমি ফাঁকা রাখাটা আমি আমি রেফার করি না, যে এখন আপাতত আমি কোনো লিঙ্ক যেহেতু দেই নাই, তাহলে আমার শুধু হ্যাশ করে রাখলাম, তাহলে এটাতে লিখলাম হোম। তাহলে এই যে এইটা আমাদের কি এখন হেডার পার্ট, মানে একটা ওয়েবসাইটের এটা কি পার্ট, হেডার পার্ট। আর এটা আমাদের কি, এটা আমাদের বডি কন্টেন্ট, তাই না? কারণ এইটার ভিতরে আমি এখন আবার লিখবো যে ফুটার, ফুটার এখানে আমি যদি লিখি যে পি, এটা হলো কপিরাইট অল রাইট রিজার্ভ, RESERVED 2017 তো নেই, 18, এটা বানানটা ভুল হয়েছে, রিজার্ভ। ওকে, নোটপ্যাডটা ভালো হেল্প করে এই ক্ষেত্রে বানান ভুল ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমি যদি লিখি, এন্টার করি, দেখেন এটা আমাদের কি হেডার, এটা আমাদের কি বডি, এটা আমাদের কি বডি, সরি এটা, আচ্ছা এটা আমাদের কি বডি কন্টেন্ট, আর এটা কি হেডার কন্টেন্ট, আর এই যে এখানে কপিরাইট যেটা দেখতেছেন এটা আমাদের কি ফুটার, তাই না? আচ্ছা, তাহলে আমাদের একটা স্ট্রাকচার বোঝা গেল একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে। হ্যাঁ, একটা স্ট্রাকচার। এখন আমরা চলে যাই এই স্টাইলের ক্ষেত্রে। কেমন, এখন এটাকে কালার কিভাবে করব, এটাকে কালার কিভাবে করব, এটার ফন্ট সাইজ কিভাবে বাড়াবো, এই বিষয়টা আমাদের জানতে হবে। এখন আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আপনারা তো কোনো সময় স্টাইল এটা সেটা মনে হয় করেন না, দু একজন ছাড়া। আপনি মনে হয় স্টাইল করছেন নাকি, নাকি এত করা হয় নাই, তাই না? আচ্ছা, তাহলে আমি বেসিকটাই দেখাই। এখন একটা হলো যে স্টাইল বিষয়টা যেটা, সেটা হলো একটা হলো এক্সটার্নাল ফাইলে করা যায়, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারি ইচ্ছা করলে। আবার কিন্তু এইখানেও আমি ইচ্ছা করলে স্টাইল করতে পারি। মানে এটার ভিতরে যে হেডের ভিতরে এখানেও কিন্তু আমি স্টাইল মানে লিখতে পারি। আবার কিন্তু আমি এইখানেও স্টাইল লিখতে পারি। তাহলে আমি আলাদা আলাদা করে ধাপ বাই ধাপ দেখাচ্ছি। আমি এখন চাচ্ছি যে এখানে যে এই হোমটা আছে, এই হোমের আন্ডারে আমি এখন হোমটাকে আমি চাচ্ছি যে স্টাইল দিতে। তো স্টাইলটা আমি দিয়ে বলো যে ফার্স্ট ট্যাগ যেটা, মানে আমি চাচ্ছি এই এটাকে কালার করব কি রেড, আপনি যে কোনো একটা কালার দিতে পারি। তো এইখানে কালারটা কিন্তু এইখানে স্টাইল করা যাবে না, আপনি কিন্তু এইখানে স্টাইল করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন স্টাইল। দেখুন অনেক নামগুলো একদম রিলেটেড নাম, হ্যাঁ, আপনার মনে রাখতে খুব ইজি হবে। স্টাইল ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আপনার সমস্ত কন্টেন্ট মানে সমস্ত স্টাইলগুলো এখানে লিখতে হবে। আপনি চাচ্ছেন যে কালার দিতে, কালার না, প্রবলেম নেই, তবে ডাবল কোটেশনটাই মানে বেশি রেফার করি আমি। হ্যাঁ, ওকে, এখানে দেন হয়েছে রেড। এখানে যদি আপনি এখন আপনার পছন্দের কালার দেন, হ্যাঁ, আরো কি আছে, মনে করেন যে কোনো একটা কালার দিলে হলো। এখন কালার কিন্তু বিভিন্ন ভাবে, আপনার যদি নাম মনে থাকে, এমন অনেকগুলা কালার আছে যেগুলো আপনার নাম জানা নেই। তো সেগুলো আপনি কিভাবে লিখবেন, সেগুলাকে কিন্তু হ্যাশ, যেমন আমি যদি এখন কালার কোড ইউজ করি, যেমন রেড কালারের কালার কোড নট শিওর, এটা হতে পারে F00। আমি যদি এখন এটাকে রিলোড করি, আসছে, এটা কিন্তু রেড কালার চলে আসছে। আপনি যদি এখন এখন লিখেন গ্রিন, ডিরেক্ট গ্রিনের সাথে কিন্তু কোনো, যদি সলিড নাম ইউজ করেন তাহলে কিন্তু হ্যাশ ইউজ করবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, হয়েছে গ্রিন, দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, এখন তার মানে কি ইনলাইন স্টাইল সম্বন্ধে বুঝতে পারছেন। এখন আমি যদি এখানে আরেকটা স্টাইল লিখি যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মনে করেন আমি ধরলাম কি 000, 000 মানে হলো ব্ল্যাক। হ্যাঁ, 00 মানে হলো ব্ল্যাক। আর এইটাকে আমি সাদা করে দিই, হোয়াইট, কালারটা সাদা। দেখেন তো একটা মেনুর মেনুর একটা পার্ট চলে আসছে না, মানে একটা মেনুর একটা যে একটা লুকিং, সেই লুকিংটা চলে আসতেছে না? তাহলে এটা হলো আমাদের কি ব্ল্যাক, মানে একটা মেনুর একটা স্টাইল। এই স্টাইলের মানে হলো ইনলাইন স্টাইল। এখন আপনি একটু দেখেন যে এই যে এইটা কত সুন্দর লাগতেছে, বাট এটা কি এত সুন্দর লাগতেছে, মানে এই এলাইটা এত সুন্দর লাগতেছে? লাগতেছে না। আমি যদি বলি লাগতেছে না, কারণ হিজি বিজি হয়ে গেছে এখানে, তাই না? অতিরিক্ত বেশি উঠে গেছে। এই জন্য থিম ফরেস্ট এলাও করে না এরকম ইনলাইন স্টাইল করা। স্টাইল তো করলেই করা যাচ্ছে, থিম ফরেস্ট এটাকে স্টাইল করে না, মানে আপনারা যখন কোড করবেন তখন এখানে স্টাইল করবেন না। আবার এই স্টাইলটাকে যদি আপনি কাট করেন,
এই স্টাইল যদি আপনি কাট করে এই হেডের ভিতরে যদি দিয়ে দেন, সরি এখানে তাহলে আপনার লিখতে হবে স্টাইল, এই স্টাইল ট্যাগের ভিতরে আবার লিখতে হবে। হ্যাঁ, যদি আপনি কোনো স্টাইল লিখতে চান এটার ভিতরে লিখতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে এটাকে আপনি দিতে যাচ্ছেন, এখন সে বুঝবে কি করে যে এখানে এটাকে কালার করতে হবে? এইটাকে বলা হয় নেস্টেড। আপনি এখানে এটা নিব, হ্যাঁ কল করতে হবে। এখানে বলবো যদি ক্লাসকে যদি আমি কল করতে চাই সিএসএস এর মধ্যে, তাহলে কিভাবে লিখতে হবে? ডট দিতে হবে, ডট দিয়ে ক্লাসের নাম, তারপর আমি যদি কোনো স্টাইল দিতে চাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি এটাকে স্টাইল করতে হবে। এখানে যদি আমি লিখি এখন যে হেডার এরিয়া কালার, দেখেন মজাটা এখনই পাবেন, কালার কত? রেড। এখন আমি এটাকে রিলোড করি, দেখেন তো এটা কিন্তু মানে এর কিন্তু একটা ডিফল্ট কালার থাকে, এই জন্য সেই এই কালারটা পাই না। দেখেন লিস্ট গুলা কি হয়ে গেছে? কালার রেড হয়ে গেছে। এখন আমি যদি চাচ্ছি যে না আমার এ যেটা আছে সেটাও রেড হোক, তাই না? আমার এখানে যে মেনুগুলো আছে, যে এই হোম 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 যে মেনুগুলো আছে এগুলাও, জি হ্যাঁ 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 দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, এটাও আমি দেখাচ্ছি। আচ্ছা এখন আমি চাচ্ছি যে নেস্টেড করে হেডার এর মধ্যে এ আছে, সেই এটাকে রেড হবে, হয়েছে রেড হেডার এরিয়ার মধ্যে। তার মানে কি এইগুলো এখানেও তো এ আছে, তাহলে এটা কেন রেড হয় নাই? কারণ এটা তো হেডার এরিয়ার মধ্যে নাই, ক্লাসের মধ্যে নাই। দেখেন তো এখানে যে এই যে হেডার এরিয়া এই যে একটা ক্লাস ডিপ, তাই না? ডিভিশন, এই ডিভিশনের মধ্যে আমি কি কি নিয়েছি একটা, মানে এটা একটা সেকশন হলো, মানে এটা একটা পার্ট। হ্যাঁ, ডিভিশন করে ভাগ করে দেওয়া না, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা একটা ভাগ করে দেওয়া। এখন দেখেন যে এইখানে আমি যদি হেডার এরিয়াটাকে, হেডার এরিয়ার মধ্যে কি বলছি এ আছে, কিন্তু এইখানে কি কোনো হেডার এরিয়া আছে? এখানে কোনো হেডার এরিয়া আছে? নেই। আমি যদি এখানে মানে এই ক্লাসটা দিয়ে দেই, ক্লাস, এই হেডার এরিয়া ক্লাসটা কপি করি, দেখেন তো। আচ্ছা এটা নেই কেন হয় নাই? ওএল ক্লাস এত হেডার, ও আচ্ছা এখানে তো আমাদের কোনো এ নেই, এ আছে? এ নেই, তাহলে আমি এ দিয়ে দিই এখানে। মনে করলাম একটা এ ইউজ করলাম জাস্ট এক্সাম্পল বোঝার জন্য। দেখেন তো হয়েছে এটা এ, মানে রেড কালার হয়েছে। তার মানে বোঝা গেল কি যে একটা ক্লাসের আন্ডারে একটা ক্লাস আমি একাধিক জায়গায় যদি ইউজ করি প্রয়োজন প্রেক্ষিতে, তাহলে একাধিক জায়গায় আমার যদি স্টাইল, মানে একটা জায়গায় যদি স্টাইল থাকে একাধিক জায়গায় কি হয়ে যাবে? অটোমেটিক সেই স্টাইলটা পেয়ে যাবে। মানে বিষয়টা কি ক্লিয়ার এটা? ওকে। আচ্ছা এটা গেল স্টাইলের বিষয়। এখন আপনি যেটা বললেন যে আলাদা আলাদা কালার দিতে যাচ্ছি, তাহলে এটাকে চাইল্ড ধরতে হবে। এটা কি ফার্স্ট চাইল্ড না? এটা সেকেন্ড চাইল্ড, এটা থার্ড, এটা ফিফথ, এটা সিক্স, এরকম করে পর্যায়ক্রমে আসবে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র 3 নাম্বারটাকে ইউজ করতে, কালার ইউজ করতে। আপনি ইচ্ছা করলে এখানে একটা ক্লাস আইডেন্টিফাই করে ইউজ করতে পারেন। বুঝি নাই। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে আমি দিতে পারবো। এখানে দেখেন যে আমি এখন এখন দেখতে হবে যে এখানে কোনটা, মানে আপনার, আচ্ছা সরি প্রত্যেকটা তো ইউএল হয়ে গেছে। আমার তো প্রত্যেকটা এরকম ইউএল থাকা যাবে না। আমার তো একটা ইউএল এর আন্ডারে কি থাকতে হবে? একটা ইউএল থাকবে, সেটার আন্ডারে আমার মেনুগুলো থাকবে। বিষয়টা কি তা না? আমি এটাই তো বলছি এতক্ষণ। এখানে কি এরকম হয়েছে যে প্রত্যেকটা আলাদা আলাদা ইউএল? এটা কিন্তু আপনারা ভুলটা ধরতে পারেন না। যাই হোক আপনারা নতুন। আচ্ছা দেখেন এখানে আমার যেটা আমি চাচ্ছেন যে এইটা আলাদা আলাদা করে আমি কালার দিতে যাচ্ছি, তাই না? এখন আলাদা কালার যদি দিতে চাই তাহলে এটারও সিএসএস প্রপার্টি আছে। এটাকে বলা হয় এনটিএস চাইল্ড, এনটিএস চাইল্ড। হ্যাঁ, এখন আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমার চাইল্ডটা বুঝতে হবে কোনটা, মানে কাকে ধরলে কালার হবে। দেখেন এটা হলো আমাদের কি ফার্স্ট চাইল্ড, ভিতরের গুলা কিন্তু চাইল্ড না, ভিতরেরটা কিন্তু এইখানে এসে এটা কিন্তু শেষ। কিন্তু এটা হলো ফার্স্ট চাইল্ড, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড, এটা এটা ফোর্থ, এটা ফিফথ। আমি চাচ্ছি ফোর্থ নাম্বারটা কালার অন্য কালার দিব। ঠিক আছে, তাহলে আমি এখন কিভাবে লিখবো? যে এখানে আমি দিব তাহলে ইউএল। দেখেন তো এটার আন্ডারে ইউএল না এখানে? এটাকে বলা হয় নেস্টেড। আর নেস্টেড করতে হলে অবশ্যই আপনাকে একটা যেই ক্লাসটা আপনি মনে করেন অলরেডি লিখলেন, মনে করেন আমি হেডার এরিয়াতে লিখলাম, এখন আমি এটাকে ধরবো, মানে এটার আন্ডারে যদি কোনো এলআই থাকে এরকম ভাবে ধরবো। তাহলে আমি স্পেস দিয়ে কি ধরলাম? ইউএল। তারপর আমি কাকে ধরবো? এলআইটাকে ধরবো। আমি এখন এলআইটাকে ধরবো, তাহলে আমি এখন এখানে স্পেস দিয়ে এলআইটাকে ধরলাম। তার মানে কি আমি মানে এই সবগুলো এলআই কে ধরে ফেললাম, এখন সবগুলো এলআই কে ধরে ফেললাম। এখন তাকে কিন্তু বলি না যে তুমি 4 নাম্বার এলআইটাকে ধরো, তাই না?
তাহলে আমি এখন তাকে বলবো এখানে একটা কোলন দিবেন, যে কোলন দিতে বলে আপনাদের ভাষায়, তাই না? প্রোগ্রামিং ভাষায় এটা বলে। এইটাকে আপনি কোলন দিয়ে তারপর আপনি বলবেন NTS হাইফেন চাইল্ড, চাইল্ড একটা ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি বলেন 4, কালার হবে রেড, এটা তুলে দেন। এটা কালার দিলে হবে না, এটার ভিতরে NTS চাইল্ড এত, তারপরে হবে এ। এখন আমি একটু বিষয়টা আপনাকে বুঝাই। এইটা হলো হেডার এরিয়ার মধ্যে যদি ইউএল থাকে, দেখেন হেডার এরিয়ার মধ্যে ইউএল আছে, আচ্ছা, তারপরে কি এলআই, দেখেন তো হেডার এরিয়ার মধ্যে এলআই আছে কিনা, তার মানে কি এলআই সবগুলোকে ধরে ফেলছি। এখন আমি তাকে বলছি যে এনটিএস চাইল্ড মানে এনতম পদ সিলেক্ট করো, তুমি কয় নাম্বার এনটি মানে এলআইটা তুমি সিলেক্ট করতে চাচ্ছ, আমি 4 নাম্বার এলআইটা সিলেক্ট করতে চাচ্ছি। আমি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে দিছি, 4 নাম্বার এলআই। এখন এই এলআইটাকে সিএসএস করলে কিন্তু এ পাবে না। তারপর আমি বলছি এই 4 নাম্বার এলআই এর মধ্যে যদি আবার কোনো এ থাকে, 4 নাম্বার এলআই এর মধ্যে যদি কোনো এ থাকে, সেটা কি হবে, রেড কালার হয়ে যাবে। দেখি এখন রিলোড করে হয় কিনা, হয়েছে? এখন আমি যদি এইখানে আগেটা রাখতে পারেন, আগেটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আগের ডিফল্ট হিসেবে থাকবে, মনে করেন এটা আপনার থাকলো আগেরটা, ঠিক আছে, আগেরটা থাকলো। এখানে আপনি এখন তো সবগুলা রেড, তাহলে আমি এই জায়গার মধ্যে গ্রিন দিয়ে দিই, হয়েছে? বাকি সবগুলা গ্রিন। এখন আপনি যাচ্ছেন যে না আমি 5 নাম্বারটা আলাদা কালার দিব, 5 নাম্বারটা হবে কি ব্ল্যাক, দেখেন তো হয়েছে কিনা। তাহলে এনটিএস চাইল্ড বুঝতে পারছেন? আবার কিন্তু আরেকটা চাইল্ড আছে, এই যেহেতু এনটিএস চাইল্ড সম্বন্ধে বললাম, তাহলে আরেকটা চাইল্ড আছে, সেটা হলো এটাকে আমি তাহলে তুলে ফেলি। এটাকে তুলে আমি এখানে বলবো লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, সরি, ঠিক আছে, লাস্ট চাইল্ড কালার ব্ল্যাক, আচ্ছা, বা ইলো দেই, তাহলে বিষয়টা বেশি বোঝা যাবে। দেখেন তো এখানে রিলোড করার পর কি হয়, ইলো হয়েছে। আচ্ছা, এটা তো আমাদের এ সিলেক্ট করি না, এ সিলেক্ট করছি। লার্জ চাইল্ডের মধ্যে এলআই তো আমাদের একটা 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 করে চাইল্ড, দেখেন এটা ফার্স্ট চাইল্ড, এটা কিন্তু চাইল্ড না, এটা কিন্তু কিন্তু এলআই এর মধ্যে এটা কিন্তু চাইল্ড। ইউএল এর চাইল্ড কোনটা, এটা আমরা দেখতে হবে, আমাদের এলআই 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 এলআই, এদিকে আমি লক্ষ্যই করবো না এদিকে কি আছে। আমাদের প্রত্যেকটা কি, এখন যদি আমি এলআই এর ভিতরে যদি এত ঢুকে যায়, তাহলে তো আমার পরের এলআই গুলোতে আমি চলে আসতে পারলাম না, তাই না? আচ্ছা, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমি একদম লাস্টে যেটা থাকবে, দেখেন আমি অনেকগুলো লিস্ট তৈরি করলাম। এখানে দেখেন সবার লাস্টের চাইল্ড কি আছে, এখানে হলুদ কালার না, আমি এখানে কি বলছি যে লাস্ট চাইল্ডের ভিতরে যদি থাকে, আবার আমি এখানে যদি বলি যে ফার্স্ট চাইল্ড FIRST, তাহলে চাইল্ড সম্বন্ধে আশা করি যে বুঝে ফেলছেন। দেখেন ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড সবসময় এরকম থাকে। এখন আপনি যদি লক্ষ কোটি চাইল্ড হয়ে যায়, তবুও কিন্তু সে অটোমেটিক সেই কালারটা দিয়ে দিতে পারবে। মানে চাইল্ডের বিষয়টা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে। দেন এখানে আসি হলো যে আমাদের এখন এটা হলো আমাদের কি, মানে ইনলাইনের মতনই বলা যায় এক্সটার্নিক, বাট এটা হলো হেডারের ভিতরে। এখন আমি এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করব এইভাবে না, দেখেন এখানে কিন্তু আপনি কালার ইউজ করতেছেন। আপনি যদি একটা ফাইল ক্রিয়েট করেন ডট সিএসএস, আমরা এখন কি আছে ডট এচটিএমএল না, এখন যদি আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করি, সিএসএস ফাইলের মধ্যে যদি বলি যে ডট সিএসএস বেসিক এচটিএমএল ট্যাগ এন্ড সিএসএস ইউজেস, আচ্ছা, এখন আচ্ছা, তাহলে এক্সটার্নাল যে সিএসএস টা, মানে আমি একটু বলে দিই যে এক্সটার্নাল নামে যে একটা সিএসএস টা, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা হবে কি স্টাইল ডট সিএসএস, দেখেন এটাতে কিন্তু আলাদা ফাইল, দেখেন এটার যে কালার, এটার কিন্তু আলাদা কালার চলে আসছে, তাই না? এখন এইটা জাস্ট শুধু সিম্পলটা একটু দেখেন যে আমি কোনো সিএসএস করাবো না, এখানে কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন, দেখেন তো এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে, কারণ এটার এক্সটেনশনটা এখন সে বুঝতে পারতেছে যে এটা ক্লাস, হ্যাঁ ক্লাস, ট্যাগের কালার নীল কালার হবে, এবং যদি কোনো মানে প্রপার্টি ইউজ করি সেগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আলাদা আলাদা কালার। আপনি যদি এখানে একটা বানান ভুল লেখেন, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। মানে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা না আমার বানান হয় নাই, মানে আমার বানানটা হয় নাই বা এটা রাইট হয় নাই। আপনি কিন্তু এখানে কিন্তু এটা বোঝা যায় নাই, তাই না? সবগুলাই কিন্তু কালো। আমার মুখস্থ আছে বিধায় হয়তো বা আমি লিখে ফেলতে পারছি, আপনাদের তো মুখস্থ থাকবে না, আপনাদের হয়তো বা দেখতে হবে, ভিডিও দেখতে হবে, বা দেখি এটা কিরকম, গুগলে একটু সার্চ দিয়ে দেখি এনটিএসএল কি মানে। তো এখানে এরকম ভাবে ইজিলি বুঝতে পারবেন। আবার আপনি যদি আইডি ইউজ করেন, মনে করেন আইডি, দেখেন আইডির কালার কিন্তু আলাদা। এই আইডি সম্বন্ধে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে
মানে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে বিশেষ করে। আর আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, এখন দেখেন যে এইটা সম্বন্ধে তো মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার আছে, তাই না? এখন আমি আসি হলো আবার ট্যাগ নিয়ে। ট্যাগ, এই হেডার এটা হলো একটা HTML5 ট্যাগ। আর এই ডিপ এগুলা মানে HTML4 থেকে আসতেছে। এই হেডার মানে আমাদের কি বোঝাচ্ছে? এটা আমাদের হেডার পার্ট। আবার এখানে এলআই দিয়ে আমাদের কি মানে বোঝাচ্ছে? লিস্ট আইটেম। এ দিয়ে কি বোঝাচ্ছে? এ হলো অ্যাঙ্কর। রাইট, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, এ হলো অ্যাঙ্কর। আর এসআরইএফ মানে কি? আমি কিন্তু নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারি, যে কাউকে, সবাইকে না হলে যে কাউকে কোশ্চেন করতে পারি যে এটার মানে কি, এটার মানে কি। কারণ আপনি শিখলেন, আপনি কিন্তু এটার মানে কি এটা বুঝলেন না। মনে করেন আপনি ফ্রিল্যান্সিং করলেন, আপনি এক জায়গায় জব করতে গেলেন, আপনাকে একটা বেসিক কোশ্চেন করলো, আচ্ছা লিঙ্ক করতে হলে কি ট্যাগের মাধ্যমে করতে হবে, আপনি বলে ফেলেন যে এ ট্যাগের মধ্যে করতে হবে, আচ্ছা এটা এ ট্যাগের ফুল মিনিং কি বলেন। তখন আপনি বলতে পারলেন না, তখন কি আপনাকে দিবে? তার মানে ভাববে যে না, সে অথবা এই সম্বন্ধে বুঝে না। এ মানে হলো অ্যাঙ্কর। ঠিক আছে? আচ্ছা, আর লিঙ্ক করতে হলে কি দিয়ে করতে হবে? এ এ এলআই মানে হলো লিস্ট আইটেম। এলআই মানে লিস্ট আইটেম। ইউএল মানে হলো আনঅর্ডার লিস্ট। ডিপ মানে ডিভিশন। আর কোনো ক্লাস যদি আইডি সম্বন্ধে নেক্সট ক্লাসে আলোচনা করব। যদি আমি কোনো ক্লাস আইডেন্টিফাই করতে চাই, যে একটা সেকশনের আলাদা আলাদা নাম সেকশন করতে চাই, তাহলে আমাদের কিভাবে ইউজ করতে হবে? একটা ক্লাস দিতে হবে, ক্লাস ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ক্লাসের নামটা দিতে। এটা মনে করেন মুখস্থ, এটা এইভাবেই সারা জীবন লিখতে হবে, এটার বুঝার কিছু নাই। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই এখানে বা স্যার এখানে ক্লাস লিখতে হবে কেন, তাহলে আমার এখানে কোনো জবাব নাই। মানে এটা এইভাবেই লিখতে হবে, এটা নিয়ম, এটা এইভাবে লিখতে হবে। এখন যদি বলেন যে হেডার না লিখে আমরা অন্য কিছু নাম দেই, এটা তো আর ব্রাউজার রিড করতে পারবে না। ব্রাউজার যেটা রিড করতে পারবে এটাই আমাদের লিখতে হবে, তাই না? ওকে, এখন আসি হলো ওএল এর কাজ। ওএল এর মানে কি? অর্ডার লিস্ট। অর্ডার মানে কি? 1 2 3 4 এরকম। আর আনঅর্ডার লিস্ট মানে হলো কোনো লিস্ট আইটেম থাকবে না, জাস্ট ডট ডট করে থাকবে। ওকে, ডেল এই ট্যাগের কাজ কি? ডিলিট করা। S2 S6 এগুলোর কাজ কি? রাইট। আর হলো ডিপ দিয়ে ডিভিশন, এটা তো বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এই স্ট্রং এর কাজ কি? স্ট্রং। আর এটাকে আরেকটা সিস্টেমে বোল্ড করা যেতে পারে, এটা কিভাবে করা যেতে পারে? বি ট্যাগ। বি ট্যাগটাকে সিঙ্গেল ট্যাগ নাকি ডাবল ট্যাগ? না, সিঙ্গেল ট্যাগ হলে তো আপনি কোনো কন্টেন্ট লিখতে পারবেন না, তাই না? কারণ বি দিয়ে বোল্ড করা যায়। ব্রেক হলো সিঙ্গেল ট্যাগ, ব্রেক। আচ্ছা, আচ্ছা, এই পি, এই পি ট্যাগের কাজ কি? প্যারাগ্রাফ ট্যাগ। এটা হলো ফুল মিনিং হলো প্যারাগ্রাফ, তাই না? আচ্ছা, কোনো কিছুকে যদি আমি ফর্মে রূপান্তর করতে চাই, তাহলে কোন ট্যাগের মধ্যে লিখতে হবে, মানে নিয়ম? ফর্ম ট্যাগের মধ্যে লিখতে হবে। ফর্মটা সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ? এখানে তো দেখতেই পাচ্ছেন যে ডাবল ট্যাগ না সিঙ্গেল ট্যাগ, তাই না? আচ্ছা, এখানে আসি হলো যে ইনপুট টাইপ সম্বন্ধে কোনো কনফিউশন আছে যে টাইপটা কি? আচ্ছা, টাইপটা কি আমাকে বলেন তো একটু, যে টাইপ দিয়ে কি বোঝাই? এখানে টাইপ দিয়ে আমি কি বোঝাতে চাইছি এখানে? আমি মানে আবার একটু বলেন, মানে আমাকে কেউ একজন ক্লিয়ার করে বলেন দেখি আসলে এই বিষয়টা, মানে আমি কি বুঝাইছিলাম ওইটা। যদি একটা ফরম্যাট বানাইছি সেখানে থাকবে 4 5টা অপশন থাকে, যেমন ফোন নাম্বার, নেম, তারপর পাসওয়ার্ড, এগুলোর জন্য তা আলাদা আলাদা থাকবে। তাই ইনপুট টাইপ, এখানে টাইপ করার জন্য একটা প্লেস হোল্ডার মতো থাকবে, যেখানে আমরা লিখবো, কি লিখবো সেটা নির্দিষ্ট ঘর থাকবে। হুম, ওই ঘরের মধ্যে আমরা লিখবো, সেই জন্য আমরা টাইপ লিখে যেটা মানে লিখবো সেটা আইডেন্টিফাই করবো, আমরা ইনপুটটাকে আইডেন্টিফাই করে দিব যে এটা পাসওয়ার্ড ফিল্ড না ইমেল ফিল্ড নাকি টেক্সট ফিল্ড। যদি নর্মাল টেক্সট হয়, যেমন ফোন নাম্বার হয়, সাবজেক্ট হয়, তাহলে এগুলো সব ইনপুট টাইপ টেক্সট হবে। আর যদি আমাদের নির্দিষ্ট থাকে যে ইমেল, পাসওয়ার্ড, এইগুলা কি হবে? ডেটও কিন্তু আছে, ডেট। ইনপুট টাইপ ডেট আছে, ডেট থাকলে কিন্তু ডেট চলে আসবে অটোমেটিক্যালি। একটা সার্চ ইয়ে আছে না, সেন্ড বার আছে না, সেন্ড, হ্যাঁ, রাইট রাইট, ওইটা আমি তো ওইখানে দেই নাই, এখানে দিয়ে ফেলি। বাটন, বাটন। সেন্ড মেসেজ। এখন বাটন ছাড়া আপনি সেন্ড করবেন কি করে? এটার একটা টাইপ আছে, তাই না? এখন আপনি মনে করেন সবকিছু ফিল করছেন, এখন বাটন খুঁজে পাচ্ছেন না, তাহলে হবে টাইপ। এটা তো আমি ভুলেই গেছি। টাইপ লেখেন এখানে সাবমিট। এটা টাইপ হলো সাবমিট। এখন আমি রিলোড করি এখানে, এই দেখেন সেন্ড। এখানে ক্লিক করলে এটা নাম, ইমেল, পাসওয়ার্ড, এটা দিয়ে যখন এখানে ক্লিক করা হবে তখন সাবমিট। এটাও আপনাদের দেখাবো যে এখানে ক্লিক করার পর এখানে আসবে যে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড। যদি আপনি ভুল করেন, এই ফিল্ডটা দেন নাই, তাহলে এখানে আসবে যে প্লিজ কমপ্লিট ইওর ফর্ম এগেইন। অ্যাজাক্স এর মাধ্যমে এটা আমি দেখাবো। হ্যাঁ, রেকর্ডিং করে না, আমার কাছে রেডিমেড করা আছে, জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? ওকে, দেন এখানে আসি ফুটার। এই ফুটারের মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি? নিচে মানে একটা ওয়েবসাইটের 3টা পার্ট থাকে, এটা হলো লাস্ট পার্ট।
তাই না? ওকে। আর বডি এর মানে কি, বডি দিয়ে কি কি হবে? এটার মধ্যে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এখানে থাকবে। তাহলে এখন কি মানে রিভিশন কি আবার করব নাকি মোটামুটি এখন ঠিক আছে, নাকি আরো ইনক্রিজ করব? তাহলে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছেন? আচ্ছা, মানে এখন আজকের ক্লাসে যা যা আমি দেখানো হয়েছে মানে যা দেখাইছি, মানে কোনো কনফিউশন আছে বুঝতে? আর থাকলে আমাকে এখন কোশ্চেন করতে পারেন। নাই? জি। বাসায় যে মানে এখন তো আপাতত কোনো কনফিউশন নেই, নাকি আছে? আপনার মনে হয় কিছু কনফিউশন আছে? আছে কনফিউশন? আমাকে এখনই কোশ্চেন করতে পারেন, আমি। জি, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি এখন ক্লাসটা স্টপ করতেছি।